প্রেমে পড়া ভালো, কিন্তু এমন প্রেম যে নিজের কাছে বাদরের গলায় মুক্তোর মালা মনে হতে থাকে, তেমনটা কোনোভাবেই কাম্য নয়। তবে মানুষের স্বভাবই হলো সহজ জীবন ছেড়ে জটিল জীবনের দিকে আকর্ষিত হওয়া। আমিও তাই হলাম। প্রেমে পড়াটাও আকর্ষিত পানিতে পড়ার মতোই করে হলো। ঘটনাটা আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনাই বলা যায়। একদিন ইউনিভার্সিটির ক্যান্টিনে খেতে গেছি। ক্লাসের মধ্যে স্যার কি একটা পড়াতে গিয়ে উদাহরণ টানলেন গরম সিঙ্গারায়। অমনি আমার মন চলে গেল সদ্য ভাজা লালচে গরম সিঙ্গারার দিকে। আমাদের ক্যান্টিনে আবার স্পেশাল সসও হয়। ঝাল টমেটো সসের উপর হালকা গুঁড়োমরিচ ছিটিয়ে দেয়, ঝালে চোখ দিয়ে পানি গড়ায়। সেই ঝালের মজাও আলাদা। ভাবতে ভাবতে লাইনে দাঁড়িয়ে আছি, হঠাৎ নজর গেল সামনে মেয়েটার দিকে। দেখি একটা মেয়ে হাতে বই, চোখে বড় প্রেমের চশমা, চুলগুলো পনিটেল করে বাঁধা, আকাশি রঙের একটা টপস পরেছে, গলায় সাদা ওড়নাটা এলোমেলোভাবে পেঁচিয়ে রাখা, হাতে একটা কলম দিয়ে কপালে এসে চুলগুলো পেঁচিয়ে যাচ্ছে, দাঁত দিয়ে ঠোঁট কামড়ে আনমনে কি যেন ভাবছে। সেদিন প্রথমবার উপলব্ধি করলাম এমন কিছু পৃথিবীতে থাকতে পারে যেটা আমাকে খাওয়ার কথা ভুলিয়ে রাখবে। সত্যি বলছি, সেদিন কি খেয়েছি নিজে বুঝিনি। আজ তো কাঁচামরিচ খেয়েও ঝাল লাগেনি। কি ভয়ানক ভাবেই না প্রেমে পড়েছিলাম। এত ছিল শুরুর কথা। এর পরের ঘটনা আরো ভয়াবহ। তার বৃত্তান্তই এখন আপনাদেরকে বলবো। আগে বললেনি আমি মাসুদ রানা। সেই দুর্ধর্ষ এজেন্ট মাসুদ রানা নই। নেহায়েতেই সাদামাটা মানুষ, গায়ের রং মাঝারি, উচ্চতা গড়পতরা, ছাত্র হিসেবে মধ্য পর্যায়ের। আমার বিশেষত্ব একটাই, আমার চোখের মনির রঙও হালকা বাদামি। সবসময় অবশ্য সেটা বোঝা যায় না। ছোটবেলায় সবাই বিড়াল চোখ বলে খেপাতো। এই চোখ নিয়ে তাই আক্ষেপের শেষ ছিল না। কলেজে ওঠার পর এক মেয়ে নিজে থেকে প্রপোজ করেছিল আমার চোখ দেখে। এরপর থেকে মনে হয় চোখ দুটো আসলেই সুন্দর। সেই মেয়ের অবশ্য বিয়েও হয়ে গেছে, একটা ছেলেও আছে। গোলগাল ভীষণ ফর্সা ছেলেটার ছবিতে এখন আমি মন্তব্য করি মাশাআল্লাহ। তবে এই নামের বিলম্বনে কিন্তু আমাকে ছাড়েনি। ইউনিভার্সিটিতে ওঠার পর সিনিয়রদের কাছ থেকে বেশিরভাগই র্যাক খেয়েছি নামের জন্য। যত কঠিন কাজ তাদের মাথায় আসতো সব আমাকেই করতে হতো। একবার বলেছিল শীতের মাঝে মাছ পুকুর থেকে শাপলা ফুল তুলে আনতে, তাও পেরেছিলাম। কিন্তু একবার গায়ে ডোরা সাপ ছেড়ে দেয় আর করতে পারিনি। পড়ে গিয়েছিলাম দাঁতক পাটি লেগে। এরপর র্যাগের হাত থেকে অবশ্য বেঁচেও গেছি, কিন্তু স্মৃতিটা এখনো তাড়া করে বেড়ায়। ধান বানতে শিবির গীত হয়ে যাচ্ছে। না না, আমি নিজের বর্ণনা দিলাম, নইলে বুঝবেন কেমন করে কেন আমার প্রিয় মানুষটিকে মুক্তোর মালা বানিয়ে নিজে বাদুর হচ্ছি। আমার কাঙ্ক্ষিত প্রেমিকাটি পড়ে ইংরেজি সাহিত্যে। আমি দুর্ধর্ষ গোয়েন্দা না হতে পারলেও সে দুর্ধর্ষ ছাত্রী বটে। প্রথম 4টা সেমিস্টারে ফার্স্ট হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। কি ভালো বক্তৃতা দেয়, যে কোনো অনুষ্ঠানে তাকে ডাকা হয় কোনো নতুন বিষয়ে বক্তব্য রাখতে। এদিকে আমার মাইক হাতে নিলে পা কাঁপতে শুরু করে। সে ইংরেজি বলে ভাত খাওয়ার মতোই সহজে, আর আমার এক বাক্য বলতে গলায় 3বার আটকে যায়। পাশও করি টেনে টেনে। পড়ছি আইন নিয়ে, ইংরেজিতে ল। এক অক্ষরে সাবজেক্ট পড়তে গিয়ে জীবনের করুণ দশা হয়েছে তা একবার মতো। তাই এখন তেমন পরিটরিও না। পরীক্ষার আগের রাতে কমন প্রশ্নগুলো ঝালিয়ে গিয়ে যা পারি উগড়ে দিই, পাশ চলে আসি। তবে শেষ হবার বেশি দিন চলো না। প্রেয়সীর টান আমাকে সবার আগে যেটা বানিয়ে দিল সেটা হলো ভালো ছাত্র। আমার ধারণা ছিল মেয়েরা অতি নরম মনের হয়, কিন্তু তাদের একটু প্রশংসা করলেই গোলে পানি হয়ে যায়। আমার ধারণা যে ভুল ছিল সেটা দ্রুতই প্রমাণ হয়ে গেল। আপনাদের আমার প্রেয়সীর নামই তো বলা হয়নি। ওর নামটাও কিঞ্চিত একটু অদ্ভুত, আদ্রিতা অর্থিতা। এরকম নাম ফেসবুকে হয় জানতাম, বাস্তবে প্রথমবার দেখছি। এই ভয়ানক নামের মানবীর সাথে প্রথমবার কথা বলতে গিয়েও নারীদের মনুষ্যত্ব সম্পর্কে অল্প বিস্তৃত ধারণা আমার হয়ে গেছে। সে গল্পটা এখন বলতে যাচ্ছি। তখন বর্ষাকাল, আহরণ বৃষ্টি হচ্ছে। সেদিন মাঝরাত থেকে তুমুল বৃষ্টি। ঢাকার রাস্তাঘাট সকালের আগেই জলের তলায় ডুবোপথ হয়ে গেছে। গাড়ি ঘোড়া তেমন চলছে না। এদিকে ক্লাস টেস্ট পড়েছে সেদিনই, না গিয়ে উপায় নেই। আমি জিন্স গুটিয়ে কাঁধে ব্যাগ ফেলে তার উপর রেনকোট জড়িয়ে বহু ঝক্কি পোহানোর পর কোনো মতে একটা লোকাল বাসের হ্যান্ডেল ধরে জ্বলতে জ্বলতে ভার্সিটিতে পৌঁছালাম। গিয়ে দেখি পরীক্ষা পিছিয়েছে, আর স্যার নিজে নাকি আসতে পারিনি। খবরটা সবাইকে সকালেই দেওয়া হয়েছে, আমিও দেখিনি। এসেছি জলকাদা মেখে। এদিকে বাকিরা নাক ডেকে ঘুমাচ্ছে। নিজের চুল ছিঁড়তে মন চাইছে। ভেজা শরীর কেমন যেন কুটকুট করছে। খিদেও লেগেছে প্রচন্ড। মা ডুবো তেলে পরোটা ভাজছিল, বলেছিল খেয়ে আসতে। দেরি হবে বলে খায়ওনি। আফসোসের সীমা পরিসীমা রইল না আমার। এখন ফিরতে হলে আরেক দফা ভিজতে হবে, আর ঠান্ডা না লেগেই যায় না। ক্যান্টিনে গেলাম খেতে। গিয়েই মনে সব দুঃখ একেবারে বাষ্পের মতো নাই হয়ে গেল। দেখি আদ্রিতা বসে আছে। এমএ কেমন করে এই দুর্যোগের দিন এলো। অবশ্য ভালো ছাত্রীদের কামাই করলে চলে না। ওর হাতে যথারীতি একটা মোটা ইংরেজি উপন্যাসের বই। গভীর মনোযোগ দিয়ে সেটা পড়ছে। মাঝে মাঝে কফির কাপে
ছোট্ট ছোট চমক দিচ্ছে। অপূর্ব দৃশ্য। আমি কিছুক্ষণ হাঁ করে দেখলাম। তারপর 4টে গরম সিঙ্গারা আর 2টো ভেজিটেবল রোল নিয়ে ও টেবিলে গিয়ে বসলাম। এক গ্যালাসে পরিচিত হতে গেলাম। হ্যালো, আমি মাসুদ রানা। আদ্রিতা প্রথমবার চোখ তুলে আমার দিকে চাইল। আমি তার টেবিলে বসেছি দেখে খানিকটা বিব্রত এবং বিরক্তও হলো। তারপর চশমাটা উপরে তুলে বলল, আমি আফ্রিতা। তোমাকে চিনি, ফার্স্ট গার্ল। কিন্তু আমি আপনাকে চিনতে পারছি না। আরে আপনি করে বলছো কেন? আমরা সেম ব্যাচ। আদ্রিতা ভুরু তুলে বলল, আমি ভেবেছিলাম সিনিয়র। তো তুই নিশ্চয়ই এখন খাবি। আমি আবার কেউ খেতে থাকলে সামনে বসে পড়তে পারি না। আসছি। আমি ভ্যাবলার মতো বসে রইলাম। সে উঠে চলে গেল। ও আমাকে তুই করে বলবে সেটা ভাবতেও পারিনি। অবশ্য ধাক্কাটা সামলে নিলাম দ্রুত। সেম ব্যাচের ছেলেমেয়েরা তুই তোকারি করবে, এটাই স্বাভাবিক। কত তুই চোখের সামনে জান পাখি হয়ে যাচ্ছে, আমারটাও নয় হবে। আমি ধীরে সুস্থে খেয়ে নিলাম। খাওয়ার ফাঁকে আর চোখে আদ্রিতাকে দেখছি। ও আবার বইয়ের ভেতর ঢুকে যাচ্ছে। খাওয়া শেষে 1 কাপ কফি নিয়ে আবারও সামনে গিয়ে বসলাম। এবার আমিও তুই টেনে মেশে বললাম, তুই খুব ভালো বক্তৃতা দিস। আমার না দারুণ লাগে শুনতে। ও মুখ তুলে সামান্য হেসে আবার মুখ নামালো। আমি বললাম, তোর প্রিয় কয়েকটা বইয়ের নাম বলতো। বই তুই পড়াই হচ্ছে না, ভাবছি পড়বো। তুই তো ভালো জানিস এসব বিষয়ে, এত ভালো স্টুডেন্ট তুই। এবার স্পষ্ট বিরক্ত দেখালো আদ্রিতাকে। সে সোজা হয়ে বসলো আর বলল, কি বই পড়বি? বাংলা না ইংরেজি? ও রুদ্রমূর্তির সামনে খানিক ঘাবড়ে গিয়ে বললাম, দুটোই। 5টা বাংলাদেশি লেখকের নাম বল। মনে হলো ভাইবা দিতে বসেছি। ভাইবার সময় যেমন সহজ জিনিসও ভুলে যাই, এখনো তাই হচ্ছে। আমতা করে বললাম, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম আর হুমায়ুন আহমেদ, আর কিছু মনে নেই। আদ্রিতা বলল, লাইব্রেরিতে যাবি আজ? গিয়ে 20টা লেখকের নাম মুখস্থ করে আসবি। মুখস্থ পড়া দিবি আমার কাছে, তারপর বইয়ের নাম বলবো। বলে গটগট করে হেঁটে চলে গেল। আমি মুখ পাঞ্চে করে বসে রইলাম। এ তো একেবারেই হেডমাস্টার টাইপ মেয়ে। এই মেয়ের সাথে প্রেম করা কি আদৌ সম্ভব? ভাবতে ভাবতে আনমো না। আমি পৌঁছে গেলাম লাইব্রেরির রুমে। নিজের অজান্তেই সে লোক করে লেখকের নাম খুঁজতে শুরু করলাম। 10টা লেখকের নাম একটা কাগজে টুকে নেবার পর মনে হলো, আমি কেন কষ্ট করে লাইব্রেরি ঘুরছি? ইন্টারনেটে খুঁজলেই তো পাওয়া যাবে বাকি 10টা লেখকের নাম। যেভাবে সেই কাজ। সার্চ দিয়ে দেখি লেখকের সংখ্যা শত শত। শুধু বাংলা ভাষায় এত লেখক আছে কে জানতো? এদের মধ্যে শতকরা 10 ভাগকে চিনলেও পড়তে যেতাম। আচ্ছা, আদ্রিতা কি সবাইকে চেনে? সে চিনুক বা না চিনুক, আপাতত এখান থেকে 10টা লেখকের নাম নিয়ে সেগুলো মুখস্থ করতে হবে। সবচেয়ে ভালো হতো আজকের মধ্যে করতে পারলেই। ডিপার্টমেন্টের করিডোর দিয়ে হাঁটছি, হঠাৎ দেখা জুবাইরের সাথে। জুবাইর আমার জুনিয়র। ছেলেটা কবিতা লেখে, বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংঘের সদস্য। প্রায়ই সবার আয়োজন করে। সেখানে কবিতা আবৃত্তি, গান, গল্প পড়া ইত্যাদি হয়। এই ছেলের বেশিরভাগ সময়ই সেসবের আয়োজন করে। আমাকে একবার জোর করে নিয়ে গিয়েছিল। গিয়ে প্রচন্ড বিরক্ত হয়েছিলাম। এক একজনের ব্যর্থ প্রেমিকদের হৃদয়ের বেদনা কাব্যের আকাশে প্রকাশ করতে গিয়ে পাতার পর পাতা লেখে মহাকাব্য বানিয়ে ফেলেছে। এই মহাকাব্য পাঠের আসরে সবাই বসে মুগ্ধ হয়ে শুনছে। সেদিনে পড়ার অমুখ হয়নি। আজ জুবারকে দেখে প্রশ্নটা মাথায় এলো, আদ্রিতা কি ওদের সঙ্গে সদস্য? আমি ডাক দিলাম ওকে। জুবাইর, শোন। জি ভাই, বলেন। বেশ বিনীত ভঙ্গিতে এগিয়ে এলো জুবাইর। এই ছেলের আদব কায়দা দেখবার মতো। কথা শুনলে মনে হয় পৃথিবীর সব বিনয় ঢেকে তাকে বানানো হয়েছে। তোদের সাহিত্যের সঙ্গে কি ইংরেজি ডিপার্টমেন্টের আদ্রিতা আছে? ও কি কবিতা লেখে? জি না ভাই, উনি শুধু শুনেন আর মাঝে মাঝে আমাদেরকে গাইড করেন, সমালোচনা করেন। অবশ্যই আকিব ভাই থাকলে ভিন্ন কথা। আকিব ভাইয়ের কবিতা আবৃত্তি আপু খুব পছন্দ করেন। তিনি যদি আবৃত্তি করতে বলেন তাহলে আপু না করেন না। আকিব ভাইটাকে? ভাই আপনি চিনেন না, ইংরাজি সাহিত্যের ছাত্র, মাস্টার্সে পড়ে। তিনি তো খুব জনপ্রিয়। জনপ্রিয়তার কারণ কি? তার চুল। মানে? এই মুহূর্তে নিজের মুখ আয়না না দেখলেও আমি জানি আমার মুখের প্রতিটা পেশি কুঁচকে গেছে বিরক্তিতে। প্রেম শুরু না হতেই ঝগড়া, তাও নাকি কোনো জনপ্রিয় আকিব ভাই। অসহ্য দুনিয়া। আর এই দুনিয়ায় সবচেয়ে বেশি হতভাগ্য মানুষটি হলো মাসুদ রানা। জুবাইর হাসি মুখে বলল, আকিব ভাইয়ের বাবরি চুল একেবারে কাজী নজরুল ইসলামের মতো। সে বাবরি চুল যখন দুলিয়ে গান গায় কি যে সুন্দর লাগে। তার আবার মেয়ে বক্ত বেশি। আমি বিরক্তিতে আরো বেশি কুঁচকে গিয়ে বললাম, ও আচ্ছা, যা তাহলে। জুবাইর হাত কষলে আরো বিনীত ভঙ্গিতে বলল, ভাই কি সাহিত্যের সঙ্গে যোগ দিবেন নাকি? না। জুবাইর চলে গেল কাচুমাকু মুখ করে। সে তো ভেবেছিল আমি তার উপর বিরক্ত। ওই ছেলে ঘুরে আবার একটু পরে আসবে। আমি তার উপর রাগ করি কিনা সেটা জিজ্ঞেস করতে করতে মুখে ফেনা তুলে ফেলবে। যাই হোক, সেদিন আকিব ভাইয়ের কথা শোনার পর মেজাজ খারাপ হয়ে যাওয়ায় আর নাম মুখস্থ করিনি। বাসায় গিয়ে অবশ্য রাগও পড়ে গেল।
দেখি গরুর মাংস আর খিচুড়ি রান্না হয়েছে, সাথে ইলিশ মাছ ভাজাও আছে। আব্বা কোথা থেকে জানি এই বৃষ্টির মধ্যে পদ্মার ইলিশ পেয়েছে। তার গল্প করতে করতে খাওয়া শেষ করলেন। আমি এর মাঝে কখন যেন আকিব ভাইয়ের কথা ভুলে গেছি, আদ্রিতার কথা কিন্তু বলিনি। পরদিন ইউনিভার্সিটিতে ঢুকে আদ্রিতাকে খুঁজে বের করলাম। সে বলল, মুখস্থ হয়েছে ঠিকঠাক? হ্যাঁ। আচ্ছা বলতে থাক, 20টা নাম বলবি গুনে গুনে। আমি বলতে শুরু করলাম। প্রথমগুলো ঠিক ছিল, কিন্তু পরের নামগুলো শুনে আদ্রিতা কিছুক্ষণ হাঁ করে আমার দিকে তাকিয়ে থেকে বলল, ঝড়েশ্বর চট্টোপাধ্যায়, শীতালঙ্ক শাহ, এসব নাম কোথায় পেয়েছিস? আমি এসব আগে থেকে জানতাম, গতকাল বলিনি ইচ্ছে করে। আদ্রিতা ভুরু উপরে তুলে বলল, ও আচ্ছা বেশ, তাহলে এবার সমুদ্রগুপ্তের কিছু সাহিত্যকর্মের নাম বল। আবারও মুখ চুপসে গেল। এ তো প্রশ্নের ভান্ডার, কেন বড় করে বলতে গেলাম? আগে থেকেই চিনি। ধুর, আমি আবার সার্চ দিয়ে পাওয়া লেখকের নামের মধ্যে সবচেয়ে ইউনিক নামগুলো খুঁজে বের করেছি। মনে হচ্ছে আদ্রিতা এদের নাম শোনেনি। উল্টোপাল্টা বললে কি ধরতে পারবে? কি রে বল। আমি মুখটা হাসি হাসি করে বললাম, বিষাদের নৌকো। আদ্রিতা দুই খা দুচু করে বলল, তুই তো দেখি আমার চেয়েও বেশি জানিস। আমি তো বাবু এত লেখকের কথা জানি না। আমার কাছে এসে তাহলে কি লাভ? নিচে নিচেই পড়গে। বলে উল্টো দিকে ঘুরে ক্লাসের দিকে রওনা দিল। আমি হতভঙ্গ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। তারপর ধীর পায়ে ফেরার সময় মনে হলো, এই মেয়ের সামনে বেশি ভদ্র সেজে থাকতে গেলে সে আমাকে এক হাটে বেশি অন্য হাটে কিনে আনবে অনায়াসে, কিন্তু তা হতে দেওয়া যাবে না। একে হাত করতে হবে বুদ্ধি দিয়ে। কবি শ্রেণী জনপ্রিয় লোক, বিশেষ করে মেয়ে মহলে যারা জনপ্রিয়, তাদের ভাবভঙ্গি রাষ্ট্রপতির কাছাকাছি। এ ব্যাপারটা জানলাম আকিব ভাইয়ের সাথে দেখা করতে গিয়ে। দেখা করে ফেলাটা একেবারে ঝোঁকের বসি। হুট করে মনে হলো লোকটাকে দেখে আসা যাক। কোন পুকুরের মাঝে অদ্রিতার মতো মেয়েকে দিয়ে কবিতা আবৃত্তি করে ফেলে। তার সাথে দেখা করতে হলো হলে গিয়ে। সেখানে গিয়ে প্রথমবার এটাও জানতে পারলাম সে রাজনীতি করে, ছাত্র নেতা। তার কথা জিজ্ঞেস করাতেই একজন অদ্ভুতভাবে চাইল। এক ছোকরা আমাকে নিয়ে গিয়ে টিভি রুমের চেয়ারে বসে আমার পরিচয়ের আদপাত্য জেনে নিল। তারপর আকিব ভাইকে ফোন করে জানতে চাইল আমাকে তার ঘরে পাঠাবে কিনা। আকিব ভাই অনুমতি দিলে তবে আমাকে নিয়ে গিয়ে দোতলার কোণে একটা ঘরের সামনে দাঁড় করিয়ে ছেলেটা চম্পট দিল। সিনিয়র বলে সালাম দিয়ে তার ঘরে ঢুকলাম। আকিব ভাই দিকে খালি গায়ে হাফ প্যান্ট পরে বিছানায় পা ছড়িয়ে বসে আছে, হাতে প্রমাণ সাইজের একটা ডায়েরি। তাতে বোধহয় কবিতা লিখছে। লোমে পড়তে কাঁধে শিম্পাঞ্জির কথা মনে পড়ে গেল। চুলদারি সব বড় বড়, হাতে কিন্তু তেমন লোম দেখতে পেলাম না, ট্রিম করে রাখি হয়তোবা। তবে যত যাই হোক, কোনোভাবে এ লোকের চেহারা বা চুলের সাথে কাজী নজরুল ইসলামের দূর দূর পর্যন্ত কোনো মিল দেখতে পেলাম না। আকিব ভাই লাল চোখ মেলে আমার দিকে চেয়ে প্রায় অস্পষ্ট স্বরে বলল, এইখানে কি চাস? কথা শুনে মনে হলো সে বিশাল অফিসের হেড আর আমি সামান্য দারোয়ান। অবশ্য সিনিয়রদের এসব ভাবভঙ্গির সাথে আমার ফার্স্ট ইয়ার থেকে মোটামুটি পরিচিত। চমকালাম না। আগে থেকে কি বলবো সেটা ঠিক করে আসিনি বিধায় কথা খুঁজে পেলাম না। আকিব ভাই আমার উত্তর না পেয়ে ডায়েরির দিকে মনোযোগ দিল। কাগজে কলম ঘষার ঘষ ঘষ শব্দ আসতে লাগলো। আমি ঘুরে ঘুরে বিশৃঙ্খল ঘরের এলোমেলো জিনিস দেখতে লাগলাম। প্রায় মিনিট 20 পর আকিব ভাই উঠে দাঁড়ালো। এক ঘিয়া রঙের শার্ট আর কালো প্যান্ট পরে নিল। মুখে হালকা মেন্স ফেয়ার অ্যান্ড লাভলি মেখে নিয়ে আমার কাছে এসে কাঁধে হাত রেখে বলল, চল ক্যান্টিনে যাই। আকিব ভাই আমাকে সত্যিকার অর্থেই জমিয়ে খাওয়ালো। মানে হলে যা পাওয়া যায় তার মধ্যেই। রুই মাছের পেটি, মুরগির মাংস, মুড়ি ঘন্ট, ডালের বড়া আর কালো জিরের ভর্তা দিয়ে প্রায় 3 প্লেট ভাত সাবার করে ফেললাম। খাবার সময় আমার আবার হুঁশ থাকে না। খেয়ে দিয়ে মনে হলো আকিবের মনটা সত্যিই বিশাল। চেনে না জানে না গেলাম আর খাইয়ে দিল। কিন্তু আকিব ভাইয়ের মন যদি আমার চেয়ে বড় হয়, তবে তাহলে কি আদ্রিতা তাকে ছেড়ে আমাকে পছন্দ করবে? তার চেয়ে বড় কথা, আমি এসেছিলাম এক প্রকার দফারফা করতে। সেখানে কিনা 17 টাকা খাচ্ছে। একটা ঢেকুর তুলে মন খারাপ করে বসে রইলাম। আকিব ভাই আমার দিকে ফিরেও তাকালো না, মোবাইল নিয়ে ব্যস্ত। অবশেষে আমার দিকে তাকিয়ে টাকা দিয়ে বলল, একটা 2 লিটারের 7 আপ কিনা নিয়ে আয়। আমি কথা মতো কাজ করলাম। সে বলল, শোন, তোর কথা আমি জানি, আফ্রিতাকে প্রেমে ডুবাডুবি করতাছস তাই না? ভাই আপনাকে কে বলল? আমি আশ্চর্য হয়ে বললাম, কথাটা তো আমি কাউকে বলিনি। আদ্রিতাকে তো ভুলেও না। তবে আগে ভাই দাড়িতে হাত বুলিয়ে বলল, জুবাইরের কাছে তো তাই শুনলাম। অতি বিনয়ী লোকেরা যে অতি কিলিকবাস হয় সেটা আরো একবার প্রমাণ করে দিল জুবাইর। মনে মনে মুন্ডুপাস করে বললাম, আমি এমনি আদ্রিতার ব্যাপারে জিজ্ঞেস করেছি। তাইলে আমার কাছে কি করস? দেখা করতে আসলাম ভাই। জুবাইরের কাছে আপনার অনেক প্রশংসা শুনেছি। আকিব ভাই 2 লিটার বোতলে অর্ধেকটা গেলে নিল প্রায় এক ঢুকেই। জাহাজওয়ালা তরল পানি কে পানির মতো গিলতে পারে প্রথমবার দেখলাম। আকিব ভাইয়ের কোনো কর্মকাণ্ড প্রথমবারের মতো আমাকে একেবারে মুগ্ধ করে দিল। হা করে চেয়ে থাকতে দেখে বোতলটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটুকু খাইতে খাইতে যাইস। এবার কথা শোন। আপনা আপনি আমার হাবভাবে গদগদ ভাব চলে এলো।
বললাম, বলেন ভাই। সবাই মনে করে আফু আমার গার্লফ্রেন্ড, আসলে তা না। ওই আমার আপন মামার মাইয়া। ক্যাম্পাসের কেউ ওইটা জানে না, তুইও কাউরে কবি না। ইচ্ছা করে আমরা ভাব ধরে থাকি, জানি আমগো মধ্যে কিছু আছে, আমার ডরে কেউ এখানে আসে না। এই প্রথমবার দেখলাম তুই খালি আশেপাশে ঘুরোস নাই, আমার কাছে পর্যন্ত আয়সা পড়ছস। তুই কি জিনিস এইটাই এখনো ভালো মতো বুঝি নাই। হয় বলদ আর নয়তো বিরাট সাহসী। যেটাই হোক, আমার আফুর লাইগা তোরে পছন্দ করছে। যা পারলে প্রেম কর। আমি অতি আনন্দে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইলাম। নড়ার শক্তি রইল না। মনে হলো নড়লে ঘুম ভাঙবে আর চলমান স্বপ্নের সমাপ্তি ঘটবে। এবার আকিব ভাই আরো নিচু গলায় বলল, এমনিতে ওর পিছনে কেউ ঘুরলে লগে লগে কইয়া দেয় আমারে, কিন্তু তোর কথা কিছু রিপোর্ট দেয় নাই। আমি এতক্ষণে মুখ খুললাম। ভাই যা বলেন সত্যি? আকিব ভাই উঠে দাঁড়িয়ে বলল, আমার কথা শেষ। একটা কথা মনে রাখিস, সুযোগ দিলাম, কিন্তু বেশি তেরিবিরি করলে এক্কেবারে বুড়ি ফাঁসায় দিমু। আচ্ছা ভাই। আকিব ভাই এমনভাবে চলে গেল যেন আমি ছেঁড়া কার্পেটের একটা উঠে যাওয়া সুতো। একবার বড়ুকোসকে দেখে গট গট করে বেরিয়ে গেল। আমি অবশ্য কিছু মনে করলাম না। আনন্দে নাচতে নাচতে পৌঁছে গেলাম ইংরেজি ডিপার্টমেন্টে। তখন লাঞ্চের পর ক্লাস শুরু হওয়ার পর তোড়জোড় চলছে। আদিলটা কয়েকটা ফটোকপি করা কাগজ সাজিয়ে স্টেপল করে পাশে দাঁড়িয়ে মেয়েটাকে গুছিয়ে দিচ্ছে। আমি ওর কাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। সে আমাকে দেখেছে আগেই, এবার এগিয়ে এসে বলল, মাসুদ রানা, এবার কি দরকার? তোমার সাথে একটু কথা ছিল। কি কথা? এখন তো তুমি ক্লাস করবা, তাই বলা যাবে না সবটা। ফোন নাম্বারটা দিবে তোমার? তুই হঠাৎ আমাকে তুমি বলছিস কেন? ঘটনা কি? আর আমি কাউকে নাম্বার টাম্বার দেই না। ও, তুই সারাদিন টুই টুই করিস কেন? যখনই দেখি তখনই চরকির মতো ঘুরছিস আর খাচ্ছিস। আমি খানিক লজ্জা পেলাম। গলা দিয়ে উঠে আসা ঢেকুরটাও কোনো মতো আটকে নিলাম। আদিত্যা বলল, আমার সাথে প্রেম করার ইচ্ছে থাকলে কেটে পড়। আমার তোকে পছন্দ না। সত্যি পছন্দ না? না, কেন? কারণ তুই একটা প্রথম শ্রেণীর গাধা। আমি রেগে খেয়ে বললাম, তুই এটা বলতে পারলি আদিত্যা? তুই যে গাধা তার 100টা প্রমাণ দিতে পারি। একটা বলি, তুই আমাকে তুই বা তুমি কোনোটাই জোর দিয়ে বলতে পারছিস না। তোর পার্সোনালিটি একেবারে নিচের স্তরে। এবার তুই আমাকে শুধু একটা প্রমাণ দেখা যে তুই চালাক। আমি চালাকি কি প্রমাণ দেখাবো সেটা বহু ভেবে পেলাম না। আদিত্যা ততক্ষণে ক্লাসে ঢুকে গেছে। সেদিন আদ্রিতার কাছ থেকে মোটামুটি অপমান হয়ে ফেরার পরেও আমার শিক্ষা হয়নি। আমার শিক্ষা হলো না। ওই যে বলে না, প্রেমের মরা জলে ডুবে না, আমারও হয়েছে তাই। আদ্রিতা যখন বলল আমার ব্যক্তিত্ব বলে কিছুই নেই, তখন খুব রাগ হয়েছিল। বাসায় ফিরেছিলাম গরম মাথা নিয়ে। কিন্তু খাবার আর আদ্রিতা, এই দুটো জিনিস যেমন মাথা গরম করতে পারে, তেমন ঠান্ডাও করতে পারে। ছোট ভাই তৌহিদ অনলাইনে বিজনেস থেকে প্রথমবার ইনকাম করেছে। নান রুটি আর নাস্তা, 3টে মুরগি এনেছে। আমি খেতে পছন্দ করি দেখে একটা মুরগি আমার। আরামসে পেট ভর খেয়ে দিয়ে বিছানায় শুতে আদিতের মুখটা ভেসে উঠল। কি নিষ্পাপ মুখ, চোখ দুটো মায়া মায়া, মাঝে মাঝে কাজল দেয়। আজও কাজল পরা ছিল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিকও ছিল, আর বেবি পিঙ্ক কুর্তিতে। ওহ, আর ভাবতে চাই না। আমি টেবিল থেকে একটা বই টেনে নিলাম। সেদিন কি মনে করে একটা বাংলা বই লাইব্রেরি থেকে নিয়ে এসেছিলাম। বইটার নাম বরফ গলা নদী, লেখক জহির রায়হান। বাংলা সাহিত্যের সাথে যোগাযোগ আমার আজন্ম ছিল না। স্কুল কলেজে বাংলার পাশ করার জন্য যতটুকু পড়তে হতো তার বাইরে একটু শব্দ পড়ার প্রয়োজন বোধ করিনি। এই প্রথম শক্তমলাটের গল্পের বই হাতে পড়ল। পড়তে শুরু করে বেশ ভালোই লাগছিল। মধ্যবিত্ত সাদামাটা জীবনের গল্প। লিলি, মাহমুদ, মরিয়ম, হাসিনা। ডুবে গেলাম একেবারে। বই শেষ করে এদিনে ভাবতে ভাবতে ঘুম ভাঙলো তিন্নির ডাকে। তিন্নি আমার ছোট বোন, পরে ক্লাস 10-এ। আমার হাতে গল্পের বই থেকে সেটা টেনে নিয়ে নিল। তারপর এক ছুটে বাইরে গিয়ে ঘোষণা করলো, বড় ভাইয়া গল্পের বই পড়ছে, শোনো শোনো শোনো। তৌহিদ অনেক বই পড়ে, তিন্নিও শিখেছে, শুধু আমিই পড়তাম না। হাজার বলে পড়াতে পারেনি ওরা। তৌহিদ এসে বলল, ভাইয়া ঘটনা কি বলো তো? ক্লাসে কোনো অ্যাসাইনমেন্ট দিয়েছে? আমি কি বলবো ভাবছিলাম, তৌহিদ নিজে আমাকে বাঁচিয়ে দিল। আমি বললাম, হ্যাঁ। পরের দিন ক্লাসে গিয়ে বারবার মনে হতে লাগলো একবার যাই আদিত্যের ডিপার্টমেন্টে, কিন্তু শেষে গেলাম না। গেলে হয়তো জিজ্ঞেস করবে নিজের কোনো গুণ পেয়েছিস কিনা। তবে ক্যান্টিনে কয়েকবার যাওয়া হলো, আদিত্যের দেখা নেই। ক্লাস শেষে বিকেলের দিকে লাইব্রেরিতে গিয়ে অগত্যা মহামানবীর দেখা পেলাম। একটা বই নিয়ে এমন জায়গায় গিয়ে বসলাম যেখান থেকে সরাসরি ওকে দেখা যায়। ও আমাকে দেখলো, কিন্তু এমন ভাব করলো যেন কোনোদিনও দেখেনি। চেনা তো বহু দূরের কথা। এরকম প্রতিদিন হতে থাকলো। আমার জীবনযাত্রাও খানিক বদলে গেল। যে আমি ক্লাসে যেতেই চাইতাম না, ট্যুর বা ছুটির গন্ধ পেলে সবার আগে লাফিয়ে উঠতাম, সে আমি প্রতিদিন ক্লাসে যাই।
ক্লাসে সে নিয়ম করে লাইব্রেরিতে বসি। আদ্রিতাকে দেখার পাশাপাশি কিছু বইপত্র পড়া হয় বটে। কেন যেন মনে হলো আদ্রিতা আমার খানিকটা ছাড় দেয়। এই যে প্রতিদিন ওর জন্য বসে থাকি, চেয়ে থাকি এক দৃষ্টিতে, কখনো বিরক্ত হয়ে কিছু বলে না। উল্টো ইদানিং সাজগোজ কিঞ্চিত বেড়েছে বলেই মনে হলো। আমি মনে মনে উঠছি, ধৈর্যের মিষ্টি ফলের জন্য অপেক্ষা করে যাচ্ছি। এই কিছুদিন পর একটা অনুষ্ঠান বলল, শিক্ষামন্ত্রী আমাদের বিশ্ববিদ্যালয়ে আসবেন অতিথি হয়ে। বিশাল হলস্থুল কাণ্ড। এক সপ্তাহ আগে থেকে সাজগোজ, রিহার্সাল, প্রস্তুতি শুরু হয়ে গেল। কে কি করবে, কে কি পড়বে, এসব আলোচনা চারদিকে। আমি কোনোদিনও কিছুতেই অংশগ্রহণ করি না। বড়জোর পেছনের দিকে বসে হাই তুলতে অনুষ্ঠান দেখি। এবার মনে হলো এটাই নিজের গুণ পরিচয় দেবার সবচেয়ে উত্তম সময়। যেই ভাবা সেই কাজ। নাচ, গান, কৌতুক, নাটক, বক্তৃতা কিছুই পারবো বলে মনে হলো না। অগত্যা সবচেয়ে সহজটাই বেছে নিলাম, কবিতা আবৃত্তি করব। কি কবিতা, সে এক ঝামেলা। কবিতার দায়িত্বে থাকা তরু অপুর কাছে যাওয়ার পর তিনি আমাকে ধরে দিলেন নজরুলের সাম্যবাদী কবিতা। আবৃত্তিও শিখিয়ে দিলেন। কয়েকবার আবৃত্তি করার পর হতাশ গলায় তরু অপু বললেন, তার অপু বললেন, তোকে দিয়ে এই কবিতা হবে না, আমার গলায় নাকি তেজ নেই। আমার নিজেরও ভালো লাগছিল না। বললাম, বাদ দেন, অন্য কবিতা নেই? একে একে অনেক কবিতা চেষ্টা করানো হলো। আমার গলায় কিছুই মানানসই হচ্ছে না। তার চেয়ে বড় কথা, কবিতা আবৃত্তির গুণাবলী আমার মাঝে সত্যিই নেই। আবেগ, সুর কোনোটাই আসে না। মনে হয় রিডিং পড়ছি। জোর করে সুর আনতে চাইলে হাস্যকর শোনায়। অগত্যা দুদিন পর তোর উপর হাল ছেড়ে দিয়ে বললেন, আমাকে দিয়ে নাকি কিছুই হবে না, আমি বরং নাচের প্র্যাকটিসই যেন করি, ওটাতে নাকি গলার দরকারই হবে না। আমি নাচের নও জানি না, ওদিকে যাওয়ার কথা চিন্তাও করলাম না। তোরও আবার ব্যাপারটা বুঝতে পারলেন। আরও এক দফা প্রচেষ্টা চলল। শেষমেশ একটা কবিতা আমার মোটামুটি আয়ত্তে হয়ে গেল। যথারীতি অনুষ্ঠানের দিন চলে এলো। আমরা সবাই তৈরি। গত রাতে অনেকবার অনুশীলনের বেশ ভালোই মুখস্থ করেছি কবিতা, তাই আত্মবিশ্বাসও খানিকটা জন্মেছে। আদ্রিতা আমাকে প্রতিযোগিতার সাথে দেখে ভারী অবাক। কিছুক্ষণ বিস্ময় নিয়ে তাকিয়ে থেকে নিজের স্পিচ পড়ে মনোযোগ দিল। আর সে বক্তব্য দেবে ছাত্র জীবনের সামাজিক যোগাযোগ মাধ্যমের সুফল ও কুফল সম্পর্কে। আমাকে অবশ্য বলেনি। ওর গুনগুন পড়া শুনে ধারণা করতে পেরেছিলাম মেয়েটির গায়ে কি একটা সুগন্ধি ঢেলেছে। কাছে গেলেই ঘ্রাণে পাগল পাগল লাগে। আমি নানা অজুহাতে ওর আশেপাশে ঘোরাঘুরি করছি। আদ্রিতা বারবার চোখ মোটকে তাকালেও কিছু বলেনি। সবুজ ব্লাউজের সাথে জামরঙা শাড়ি, মাথায় বেলি ফুলের গজরা, কানে ঝুমকো, আর চোখে পুরো করে কাজল। আজ ওকে দেখে আবারও নতুন করে প্রেমে পড়ে গেলাম। একজনের পর একজন যাচ্ছে স্টেজে। আমার আস্তে আস্তে হৃদস্পন্দন বাড়তে শুরু করেছে। হাতের তালু ঘামছে। এসে নিশি থেকেও আমি ঘামছি। পায়চারি করে যাচ্ছি সামনে। আদ্রিতার টান এলো। কি সুন্দর সাবলীলভাবে হেঁটে চলে গেল স্টেজে। মিষ্টি হচ্ছে সবাইকে শুভ সন্ধ্যা জানালো। আমি আবার সত্যি ভয় পেয়ে গেলাম। ওর পরে আমি। লোকে আমার গলা শুনে মনে করবে কোকিলের পর কাক এসেছে। এরপরে ভয়ের দ্রুত হাতে মোবাইলটা থেকে কবিতা বের করে আওড়ে নিলাম 2-3 বার। মনে পড়লো সবটুকু। গলাটাও ভিজে নিলাম 2 ঢোক পানি দিয়ে। এখন সবকিছু ঠিক থাকলেই হলো। মনে মনে নিজেকে বললাম, এত বড় হয়েও এটুকু পারবি না? তোর পুচকে ভাস্তিটাও তো স্টেজে দাঁড়িয়ে টুকটাক করে গান গায়, আর তুই ছি। কাজ হলো না তেমন। আদ্রিতার পর আমার পালা হলো। আমি বিরস মুখে স্টেজে গিয়ে দাঁড়ালাম। আমার চেহারা নিশ্চিত বাংলা 5-এর মতো ভালো দেখাচ্ছিল না। পরে দেখেছি কয়েকজন বন্ধু ছবি তুলেছিল। এখন ওরা এটা বলে হাসাহাসি করেছে আমাকে কেউ নিম পাতার রস পেটে খাইয়ে স্টেজে তুলে দিয়েছে। আমি কবিতা বলেছি সেই রসের সাথে মিলে চিবে চিবে। কথা সত্যি, আমি যখন কবিতা বলতে শুরু করলাম দেখলাম সুর, অভিব্যক্তি কিছুই আসছে না, শুধু বলেই যাচ্ছি। মাঝে মাঝে আটকে গেলাম। মনে করে বললাম আবার, সর্বোপরি অতি বাজে কবিতা আবৃত্তি যাকে বলে। শুধু মাননীয় শিক্ষামন্ত্রী ছিলেন বলেই রক্ষা, না হলে পুরো হলে লোকজন হাসাহাসি করে খুন হয়ে যেত। তবে পুরোপুরি বাঁচতে পারলাম কোথায়? মঞ্চ থেকে নেমে পিছনে যেতে হাসির রোল পড়ে গেল। এক ছেলে বলল, আমি কি রিডিং পড়ে এলাম? আরেকজন বলল যে আমি নাকি বাচ্চা ছেলে। আবার আরেক মেয়ে বলছে রবীন্দ্রনাথকে কবিতা শুনলে নাকি হার্ট অ্যাটাক করে মরতেন। ও মাসুদ রানা দি গ্রেট এজেন্ট থেকে মাসুদ রানা দি গ্রেট রিসিটর হতে চেয়েছিল। আনমনে নীল হয়ে যাচ্ছিলাম আমি। নিজের উপরে রাগ হচ্ছিল। কি দরকার ছিল যা পারি না তা করে দেখাতে যেতে? নিজের সম্মত বোঝার ক্ষমতা থাকা উচিত ছিল। পুরো জীবনে যেসব এড়িয়ে চলেছি সেসব জায়গায় হুট করে ঢুকে যেতে চাইলেই যে তা হবে না তা বোঝাই যায়। কিন্তু এতটুকু বোঝার বুদ্ধিও আমার নেই বলছি। ওদের কথাগুলো আমার এত বেশি গায়ে লাগার কারণ হলো অদ্রিতা। এমনিতে নাম মাসুদ রানা বলে কত পচা নিয়ে তো খেয়েছি, এসব গায়ে লাগাইনি কখনো। কিন্তু আজকে পুরো ব্যাপারটা ঘটলো এমন মানুষের সামনে যাকে মনে প্রাণে চাই। আমি এতদিন ভাবতাম আদিত্য বুঝি আমাকে পছন্দ করে, কিন্তু তা না। ও দেখলাম সবার সাথে তাল মিলিয়ে হাসছে।
তখনই কতটা মাথায় খেলে গেল। ও যদি আমাকে পছন্দ করতো তাহলে এরকম হাসাহাসি করতে পারতো না। পছন্দের মানুষকে নিয়ে ঠাট্টা তামাশা করা যায় না, উল্টো যারা করে তাদের উপর রাগ লাগে। অদিতি আমাকে পছন্দ করে না, এটা পরিষ্কার, কখনো করবে না, এটা এক প্রকার নিশ্চিত। আমি তাহলে হাবাতের মতো কেন ওর পিছনে পড়েছি? তার মানে কি আমার সত্যি ব্যক্তিত্ব বলে কিছু নেই? রাস্তার পাশে দাঁড়িয়ে দিনভর আড্ডা দেওয়া ছেঁচড়াদের কাতারে পড়ে গেলাম। ফেরার পথে আদিতার চোখে চোখ পড়ল। ওর চোখে স্পষ্টের বিদ্রুপের হাসি দেখতে পেলাম, যেন চোখ নাচিয়ে বলছে, খুব তো বাহাদুরি দেখাতে গিয়েছিলে, একটা কবিতায় তোমায় কুপকাত করে দিল। ভেবেছিলে আফ্রিতাকে জিতে নেবে? এত সোজা? আমি তীব্র অপমান আর অভিমান নিয়ে বাড়ি ফিরলাম। এতদিন যা বলেছি সেসব শুধু আমার আর ওর মধ্যে ছিল। আজ এত লোকের সামনেও ও আমাকে এক প্রকার অপমানই করলো। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, আদিতার অধ্যায়ের এখানেই সমাপ্তি। আর কোনোদিন ওর মুখও দেখবো না। দেখা করলে ওর মতোই নাচেনার ভান করে চলে যাব। যে ভাবা সেই কাজ। প্রবাদটা যে কতটা কঠিন সেটা বুঝলাম এরপর। সারাদিন মাথায় অদ্রিতা ঘুরে। ওকে প্রথম দেখা থেকে অনুষ্ঠানের দিন পর্যন্ত প্রতিটা দৃশ্য ছবির মতো চোখের পর্দায় ভাসতে থাকে। আমি ডুবতে থাকি হতাশায়। একদিন ভাবলাম সিগারেট খাবো। সিগারেট জিনিসটার সাথে আমার বনিবানা কোনোদিনও হয়নি। বন্ধুদের সাথে বার কয়েক খাওয়ার চেষ্টাও করেছি, কিন্তু ফুসফুস সহ্য করতে পারে না। আমার গন্ধটা বিশেষ করে গ্রহণযোগ্য লাগে না। এবার সিগারেট ধরার শেষ চেষ্টা করলাম। আমার ক্লাসের এক ছেলে যে ডিপজল নামে খ্যাত, তার কাছে গিয়ে বললাম সিগারেট দিতে। সেই ছেলের চেহারায় ডিপজলের একটা ছায়া তো আছেই, কথাবার্তাও লাগাম ছাড়া। সে বলে ফেললো, কেন ভাই, ভাও খেয়েছো নাকি? আমি মাথা গরম হয়ে বললাম, যা বললাম দে। সে একটা সিগারেট দিল। খেতে নিয়ে একটা দিতে বুঝলাম জিনিসটা গাঁজা। আমি গন্ধে শেষ। পরে সেটা ফেলে দিয়ে কুলিটুলি করে একটা চুইনগাম চিবিয়ে স্থির হলাম। ডিপজল তো খুবই বিরক্ত, কয়েকবার মেয়ে মানুষ বলে গালি দিয়ে বসলো। আমি ওর থেকে কিছু দূরে গিয়ে বসলাম। ক্লাসে বসে আদিতার কথা মনে পড়ে ঝিমিয়ে পড়ি বলে সামনের দিকে বসা শুরু করলাম। স্যারদের কথা মনোযোগ দিয়ে শুনি। জীবনে প্রথমবারের মতো এক ক্লাসের পড়া পেরে ফেললাম। ম্যাম খুশি হয়ে বললেন, তুমি আসলে ভালো ছাত্র মাসুদ, শুধু একটু চেষ্টা করলেই ভালো রেজাল্ট করতে পারবে। বাসায় পড়াশোনা শুরু করলাম। পড়ার জন্য না, আসলে আদিতাকে ভুলে থাকার জন্য। প্রথম ফেসবুক ইউটিউবে সময় কাটাতাম, সিনেমা দেখতাম, ঠিক কাজে দিত না, বিরক্তও লাগতো। দেখলাম লেখাপড়ায় ডুবে থাকলেই এর চিন্তা তেমন আসছে না, তাই যতটুকু সময় পেয়ে বেশিরভাগ সময়ই পড়ি। এদিকে আমার পরীক্ষাও চলে আসছে। পরীক্ষার জন্যই আমার মান সম্মান অনেকটা বেঁচে গেছে, নইলে সেদিনের অনুষ্ঠানের রেশ অনেকদিনই থাকতো। ক্লাসের ফাঁকে চায়ের আড্ডা জমে আমার প্রেস্টিজের হালুয়া বানানো হতো। আদিতের সাথে দেখা হয় না বললেই চলে। লাইব্রেরিতে ঢুকি না, ওকে দুদিন ঢুকতে দেখে প্রয়োজন থাকলেও সে মুখ হয়নি। ক্যান্টিনে যায় এমন সময় যখন ওর আসার সম্ভাবনা থাকে না। দূর থেকে চোখাচোখি হলেও ভাব ধরে যেন জীবনের মুখই দেখিনি। নিজের পরিবর্তনে আমি নিজেই অবাক। তবে ঝামেলা হয় রাতে, ঘুম আসে না। শুয়ে থাকলেও অদ্রিতা হাসি হাসি বিদ্রুপ মাথা মুখটা ভাসে আর অস্থির লাগে। গান শোনা শুরু করলাম। বেশি দিন পারলাম না এই জিনিসটা। সুখের গান শুনলে গা জ্বলে, দুঃখের গান শুনলে বুক জ্বলে। এ কেমন যন্ত্রণা। পরে রাত জেগে বিভিন্ন রকমের বই পড়তে শুরু করলাম। প্রেম, জাতীয় না, সায়েন্স ফিকশন, ইতিহাস, রাজনীতি আর সবচেয়ে বেশি থ্রিলার। পড়তে পড়তে আর কিছু মনে থাকে না। একসময় ঘুমিয়ে পড়ি। সকাল উঠে আবার নিয়ম করে পড়া। বেশ কায়দা কসরত করে দুঃখ বলে পুরো মাসটা পার করে দিলাম। এরপর এলো সেমিস্টার। এবার একটা জিনিস বেশ ভালো লাগলো, অন্য সময়ের মতো পড়ার চাপে যেবার অবস্থা হলো না। সবই বুঝি, সবই পারি। প্রথমবার মনে হলো জীবনটা শুধু দুঃখেরই নয়, কষ্ট বলে সেটার বিপরীতে ভালোটাও উকি ঝুঁকি মারতে থাকে, শুধু খুঁজি বের করতে হয়। কিন্তু গোলমালটা লাগলো পরীক্ষার আগের দিন। বিকেলবেলা তিন্নিকে প্রাইভেট বেসে নিয়ে দিয়ে ফেরার পথে ভাবলাম একটু হেঁটে যাই। পার্ক ঘুরে লেকের পাশ দিয়ে হাঁটছি। হঠাৎ ওপারে চোখ পড়তেই থমকে গেলাম। চোখ কষকে কয়েকবার দেখে নিশ্চিত হলাম যে যা দেখছি তা ঠিক কিনা। লেকের ওপারে সিমেন্টের বেঞ্চে বসে আছে আদ্রিতা। তার হাতে একটা চিপসের প্যাকেট। থেমে থেমে চোখ মুছছে, আর একটু পরপর প্যাকেট থেকে চিপস বের করে মুখে পড়ছে। ওর আশেপাশে মানুষজন তেমন নেই, শুধু একটা কুকুর ঘুরে ঘুরে যেন পাহারা দিচ্ছে। আমার মনে হলো ছুটিকে জিজ্ঞেস করি কি হয়েছে। কানার তো মুখটা দেখে কেমন রাগ গলে পানি হয়ে যেতে লাগলো। কি হলো ওর? সারাক্ষণ পড়াশোনা নিয়ে থাকা মেয়েটার আবার কি কষ্ট। কিন্তু যেতে মন ছাই দিল না। এত কষ্ট ওই মেয়ের মোহ থেকে বের হচ্ছি, সেসব কষ্ট বিফল করে দিয়ে নতুন করে জড়িয়ে যাওয়ার কোনো মানেই হয় না। ওর কাছে যেতে না পারলেও চলে যেতে পারলাম না। হাঁটাহাঁটি করতে থাকলাম, শেষ পর্যন্ত কি হয় দেখার জন্য। আমার উদ্দেশ্যভাবে এই জায়গায় চক্কর খাওয়ায় বোধহয় আদ্রিতা দৃষ্টি আকর্ষণ করলো। খেয়াল করলাম ওর চশমার কাজটা মুছে নিয়ে ভালো করে তাকিয়ে দেখলো এটা আমি কিনা। তারপর হাত ইশারায় ডাকলো। আমি তো অবাক, আমায় কেন ডাকছি?
অগত আর বাধা মারল না মন, চলে গেলাম ওর কাছে। পাশে বসে জিজ্ঞেস করলাম, কাঁদছো কেন, কি হয়েছে? আদ্রিতা ঢোক গিলে বলল, তোর সাথে যা হয়েছে তাই। আমি অবাক হয়ে বললাম, আমার সাথে আবার কি হয়েছে? তুই আমার থেকে রিজেক্টেড হয়েছিস, আমি অন্য কারো থেকে। আমার মুখটা বিরাট হা হয়ে গেল। লেকের পারে প্রচুর মশা, একটা ঢুকে গেল ভিতরে। কাশতে কাশতে গলা ব্যথা করে জিনিসটা বের হয়ে গেল। আদ্রিতা দেখে আগুন হয়ে যাবে অবস্থা, বিড়বিড় করে বলল, গাধা। বলে আবার ঢুকরে ঢুকরে কেঁদে উঠল। আহা, বলো না কার থেকে রিজেক্ট হয়েছো, শুধু কাঁদলেই হবে? সে চোখের জল হাতের উল্টো পিঠে মুছে নিয়ে বলল। আকিব ভাই? আমি একেবারে হা হয়ে উঠলাম। সে কি, উনি না তোমার ফুফাতো ভাই? তোকে কে বললো? বুঝলাম, আকিব ভাইয়ের কাছে আমার যাওয়ার কথা এখন আদিত্যের কাছে গোপনে আছে। আমি বললাম, সেটা যেভাবে হোক জানি। তো ফুফাতো ভাইকে পছন্দ করা যায় না? ওকে আমি ছোটবেলা থেকে পছন্দ করি, কিন্তু ও আমাকে পছন্দ করে না, অন্য কাউকে ভালোবাসে। আদিত্য এবার ব্যাগ থেকে টিস্যু বের করে নাক মুছল। আমার মনে হলো, বাহ, বেশ তো। এবার আকিব ভাই যাকে ভালোবাসে সে তাকে রিজেক্ট করে আমার পিছনে ঘুরলে একেবারে চেইন কমপ্লিট রিলেশনের 16 কলা পূর্ণ হতো। আদিত্য বলতে থাকলো, অনুষ্ঠানের দিন সেজেছিলাম, আকিব ভাই দেখে বলল, তোকে তো খুব সুন্দর লাগছে আফু। আমার মনে হলো এটাই পারফেক্ট সময় প্রপোজ করে দেওয়ার। করলামও, কিন্তু আমাকে হেসে উড়িয়ে দিল। তারপর যা করলো, বলে আবার কান্না। কি করলো? সবার কাছে আমাকে বোন বলে পরিচয় করিয়ে দিল। আমি ঠিক করে হেসে ফেলতে গিয়ে বহু কষ্টে নিজেকে সংবরণ করে নিলাম। তাই জন্য পড়ালেখা বাদ দিয়ে কাঁদছো? কাল না পরীক্ষা? আমাদের পরীক্ষা শুরুর 1 সপ্তাহ পর, কিন্তু আমি কিছু পারি না, রেজাল্ট খারাপ হবে। হায় হায়, কেন? কিছু পড়তে পারিনি এই কয়দিন। আকিব ভাইয়ের শোকে আদিত্যা উত্তর দিল না। আমি বড় করে নিঃশ্বাস নিয়ে বললাম, তোমার আর আমার উল্টো ফল হয়েছে। আমি এই কয়দিন তোমাকে ভুলে যেতে পড়াশোনায় ডুবে থেকেছি, আর প্রিপারেশন খুবই ভালো। আদ্রিতা দেখে বেশ অবাক হলো, বলল, তাই নাকি? হ্যাঁ। পড়াশোনা নিয়ে থাকলে ভুলে থাকা যায়? সেটা আমার চেয়ে তোমার ভালো বোঝার কথা। আমার পড়তে বসতেই ইচ্ছে করে না, শুধু মনে হয় আকিব ভাই কেমন করে আমাকে নিয়ে চুপ করতে পারলো। এটা তুমি আমাকে নিয়ে করেছো আদিতা। আদিতা সমবেদনার চোখে চেয়ে বলল, সরি মাসুদ, তোর সাথে যা করেছি সেটা ইচ্ছে করে করেছি, যাতে তুই আমার পেছনে ঘোরা ছেড়ে দিস। তোমার প্ল্যান সাকসেসফুল, আর আকিব ভাইও সেজন্য তোমাকে নিয়ে মজা করেছে। আমি এখন কি করব মাসুদ? পরে পরীক্ষা ভালো দাও, আকিবের চেয়েও ভালো ছেলে পাবে, চিন্তা করো না। আদিত্য চোখ নাক মুছে হিতু হয়ে বলল, তাই করব। সপ্তাহখানেক সময় আছে, হয়ে যাবে বল। আগের পড়াও আছে অনেক কিছু। থ্যাঙ্কস মাসুদ, তোর জন্য নতুন করে মোটিভেট হলাম। আমি মজা করে বললাম, তাহলে মোটিভেশন দেবার গুণ আমার আছে? আদিত্য উঠে দাঁড়িয়ে চলে যেতে যেতে বলল, একেবারেই না। আমি উঠে উল্টো দিকে হাতটা ধরলাম। মনের বোঝা অনেকটা হালকা হয়েছে, মনে নানা সম্ভাবনা উকি ঝুঁকি দিচ্ছে। গুনগুন করে গান গাইতে গাইতে বাসায় পৌঁছে গেলাম। পরের দিন পরীক্ষা দিতে গেছি, হঠাৎ সেখানে আদ্রিতার আগমন। আমার হাতে একটা চিঠি ধরিয়ে দিয়ে বলল, এটা রাখ, খবরদার পরীক্ষা দেওয়ার আগে খুলবি না। আমি দাঁড়িয়ে রইলাম বোকার মতো। এই জন্য থ্রিলার গল্পের রহস্যভেদের সময় বলে দেয়া, আগে পরীক্ষা দে, শেষ হলে বাকিটা জানতে পারবি। চিঠি পড়ে মনে হলো রহস্যময় জগতের সর্বাধিক রহস্যময় নারীর সাথে আমার পরিচয় হয়ে গেছে। সে রহস্যের সমাধান করা আমার পক্ষে, মানে এই অধম মাসুদ রানার পক্ষে সম্ভব নয়। এজেন্ট মাসুদ রানা পারত কিনা তাতে সন্দেহ আছে, যদিও তার নারীদের বিষয়ে উৎসাহ কম ছিল না। পরীক্ষা আমার ভালোই হলো, সব লিখলাম। মাঝে মাঝে পেটে গুড়গুড় শব্দ হতে থাকলো। আগে ভাবতাম পেটে গন্ডগোল হলে বা হজমের সমস্যা হলে এরকম শব্দ হয়। কিছু জানার কৌতূহলীরাও পেটে ঢুকে এরকম শব্দ করতে পারে কে জানতো। আমি বিভাগ থেকে বের হয়ে সোজা একটা তেঁতুল গাছের তলায় বসে চিঠি করলাম। তাতে লেখা, আজ বিকেল 5টায় টিএসসির সাথে অপেক্ষা করবি, কাজ আছে। যদি না থাকিস তাহলে তুই আমাকে যে নাকামে পড়া প্রেমপত্র দিয়েছিস সেটা প্রিন্ট করে ক্যাম্পাসের সব জায়গায় টাঙিয়ে দেব। আক্কেল গুরুম হওয়ার জোগাড়। প্রেমপত্র লিখলাম কবে তাই তো ভেবে পেলাম না। হঠাৎ মনে হলো চিঠিতে তো কোনো সম্বোধন নেই, তাহলে এটা আদ্রিতা অন্য কাউকে লিখে নিত। হয়তো তাকে পৌঁছে দিতে আমার কাছে দিয়ে গেছে, আকিব ভাই নয়তো। ভাবনাটা আরো রাগ ধরিয়ে দিল। ভেবেছিলাম পরীক্ষা শেষে বাসায় গিয়ে লম্বা ঘুম দেব, তা কোথায় হতে দেবে মহারানী। এখন বসে বসে মাছি মারতে হবে। এতটা সময় কি করব, তা আবার এত বড় একটা ধাঁধা নিয়ে। অযথা বসে না থেকে ক্লাবে চলে গেলাম। আমাদের ইউনিভার্সিটিতে বয়েজ ক্লাব কেন তৈরি হয়েছিল সেটা এখন আমার জানা নেই। এখন এখানে বসে শুধু আড্ডাই হয়, শুধু টেবিল জোড়া দিয়ে টেবিল টেনিস খেলা হয় কখনো কখনো। একটা ব্রেঞ্চে লম্বা হয়ে শুয়ে পড়লাম।
অদ্ভুত বিষয় হলো আমি 8 মিনিটের মাথায় ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো বিকাল 4টায়। কিছুক্ষণ লাগলো বুঝতে যে কোথায় আছি। শক্ত ব্রেঞ্চে শুয়ে শরীরে হালকা ব্যথা অনুভব হচ্ছে, কেমন যেন শরীরটা ম্যাজ করছে। তবে মনটা খুব বেশি ভালো। দারুণ স্বপ্ন দেখেছি। দেখলাম অদ্রিতার আমি লেকের পাড়ে বসে আছি। লেকটা পার্কের লেকের মতোই, ঘোলাটে পানি না, স্বচ্ছ পানির লেক। তাতে বড় বড় সাফেদ রাজহাঁসেরা জল কেল্লি করছে। একটা বিশাল নৌকা বাধা ঘাটে। অদ্রিতা আমার হাত ধরে বসে আছে। একটা বাদামওয়ালা এসে বলল, বাদাম নেবেন? অদ্রিতা মিষ্টি এসে বলল, আমি খাবো না। তুমি খাবা? আমি বললাম হুম। তারপর আমি বাদাম কিনে খোসা ছাড়িয়ে আদিত্যের মুখে পড়ে দিলাম। আদিত্য লজ্জা পেয়ে বললাম, কি যে করো না। স্বপ্ন এখানেই শেষ। এখন ভোর নয়, তবু আমি মোটামুটি নিশ্চিত হলাম স্বপ্ন পূরণ হবে। নইলে এই সময় ঘুমিয়ে বাসবে কেন? আর এমন স্বপ্ন দেখবই বা কেন? চিঠির রহস্যময় অংশের কথা বেমালুম ভুলেই গেলাম। ওয়াশরুম থেকে একটু পরিপাটি হয়ে গুনগুন করে গাইতে গাইতে পৌঁছে গেলাম টিএসসির ছাদে। ছাদে একটা রক্তজবা পাশের কাছেই ফুটেছিল। টুক করে ছিঁড়ে এনেছি। কাউকে আশেপাশে দেখতে না পেয়ে আনমনে জবা ফুলকেই আদ্রিতা ভেবে বলতে শুরু করলাম, আমি জানতাম তুমি ডাকবে। এই সবুজ শ্যামলিয়ায় ঘেরা বাংলাদেশের তরুণীদের হৃদয় বাচ্চাদের গালের মতোই কোমল। কথার সুর বাঁশির চাইতে মধুর, গায়ে ঘ্রাণ রক্তরাজ্যের চাইতেও ভালো। সেই মেয়ে হয়ে তুমি আমায় আর কষ্ট দেবে বলো? অনেক কষ্ট পেয়েছি, সেসবের আর স্মৃতি করবে। তারপরেও তুমি আর আমি। তোর কি পড়তে পড়তে মাথায় সমস্যা দেখা দিল? আদ্রিতার গলার স্বর যেমন, তার চেয়েও অতিমাত্রায় কর্কশ করে সে পিছন থেকে বলে উঠল। আমি হতাশ হয়ে পিছু ফিরলাম। মনে হলো ঘুমের ঘরে ছিলাম এতক্ষণ, এখন বাস্তবে ফিরে এসেছি। আদ্রিতা সামনে এসে বলল, কি বলছিলি বিড়বিড় করে? সুন্দর স্বপ্ন নষ্ট করার জন্য খানিক বিরক্ত হলাম। শুকনো মুখে বললাম, তাতে তোমার কি? কি বলতে চাও বলো? চিঠি পড়ে অবাক হোসনি? আমি এত সহজে অবাক হই না। বাহ, তুমি তো বেশ সামলে নিয়েছো গতকাল যেভাবে কাঁদছিলে। আদ্রিতা অপ্রস্তুত হয়ে বলল, সেটা অন্য সময় ছিল। আমি ঠিক হয়ে গেছি। আমার জন্যই, তাই না? মোটেও না। প্রতিবাদ করে বসলো আদ্রিতা। আমি বাঁকা হাসলাম। উপকারের কথা স্বীকার করতে কষ্ট। তোকে কেন ডেকেছিস সেটা বলি। বলো। আমার হয়ে একটা কাজ করে দিতে হবে। কি কাজ? আকিবের প্রেমিকাকে এটা দিতে হবে। এটাতে কি আছে? প্রেমপত্র। এই প্রেমপত্রের কাহিনীটা কি বলো তো? চিঠিতে লিখেছিলে আমি নাকি তোমাকে কোনো প্রেমপত্র দিয়েছি। ওটা লিখেছি যাতে তুই সেই রহস্যের ঘ্রাণে চলে আসিস। ও, তো এবারে প্ল্যানটা কি? আকিবের প্রেমিকাকে এটা দিবি। আমি তারপর আকিবকে ফোন করে বলবো তোমার গার্লফ্রেন্ড অন্য একজনের সাথে প্রেম করছে। প্রমাণ হিসাবে ওর কাছে এই চিঠিটা পাওয়া যাবে। চিঠিতে এমন সব কথা লেখা আছে যে। বলতে বলতে থেমে গেল আদ্রিতা। ওই চোখ দুটো চকচক করছে। তারপর আমার কি হবে? আদ্রিতা বলল, চিঠিতে আমার নাম লেখেনি। শুধু আমি চিঠিটা দিয়ে দৌড় দিয়ে যাব যেন আমার চেহারা দেখতে না পায়। আমি প্রথমবার অনেক বেশি হতাশ হলাম মেয়েটার উপর। নিজের স্বার্থে অন্য একটা মেয়েকে দোষী বানিয়ে দিতে ওর একটু খারাপ লাগছে না? এসব কি? আমি এতদিন ওর পিছনে ঘুরেছি, কেমন যেন অবসাদে ছেয়ে গেল পুরো শরীর। দিনটা হঠাৎ যেন উজ্জ্বল থেকে মরে গেছি। পাখিটা ডাকাডাকি বন্ধ করে দিয়েছে। আমাকে ঘুম মেরে যেতে দেখে আদ্রিতা বলল, তোর কি হলো? এই কাজ আমি কেন করব? কারণ তুই আমাকে পছন্দ করিস। কি করিস না? তাহলে প্রমাণ দে সেটা। আমি চিঠিটা নিলাম, সাদা খাম, কিছুই লেখা নেই তার উপর। আদিত্য বলল, এদিকে আয়, দেখিয়ে দেই ওকে। আমরা ছাদের কোণে চলে গেলাম। সেখান থেকে দেখা গেল ছোটখাটো কোমল মুখের একটা মেয়ে বসে আছে গালে হাত দিয়ে। তার সাথে আরেকটা মেয়ে ক্রমাগত হাত নাড়াচাড়া করে কথা বলতে যাচ্ছে। ওই যে মেয়েটার হাতের পেছন থেকে চিঠিটা গুজে দিয়ে এক দৌড় দিবি যাতে মুখ দেখতে না পারে। আমি এখানেই থাকবো, দেখবো ঠিকমতো কাজ করতে পারলে কিনা। আচ্ছা বলেই নিচে চলে গেলাম। খাম খুলে আসল চিঠিটা বের করে একটা সাদা কাগজ ভাঁজ করে ভিতরে ঢুকিয়ে দিলাম। তারপর আদিদের কথা মতো কাজ করে দূরে গিয়ে ওকে ইশারায় থ্যাঙ্কস আপ দেখিয়ে হেঁটে চলে গেলাম। মেয়েটাকেও এক নজর দেখলাম। চিঠিটা পড়ে আমি অবাক। আদিতা বক্তৃতা দিয়ে মেয়ে এত গুছিয়ে চিঠি লিখেছে যে মনে হচ্ছে সত্যি প্রেম করেছে। একটা আফসোসের সূক্ষ্ম ব্যাখ্যা মনটা ভরিয়ে দিল। চিঠিটা আমার জন্য ওর লেখা হতে পারত। এই চিঠি দেখলে আকিব ভাই যে জ্বলে পড়ে শেষ হয়ে যাবে তার বলতে ভাগ্যিস দেয়নি। এখন কাজ হলো আকিব ভাইয়ের কাছে গিয়ে সবটা বলে দেয়। আমি সবার আগে একটা ফটোকপির দোকানে গিয়ে চিঠিটা ফটোকপি করে ফেললাম। তারপর সোজা গেলাম আকিব ভাইয়ের কাছে। রাজনীতি করে ছেলেরা এই সময় ক্যাম্পাসের পেছন দিকে মুকিত মিয়ার চায়ের দোকানে আড্ডা দেয়। গিয়ে সত্যি ভাইকে পেয়ে গেলাম। তাকে ডেকে একটু দূরে নিয়ে গিয়ে পুরো বিষয়টা খুলে বললাম। ভাই একটু অবাক হয়ে চেয়ে রইল আমার দিকে। আমি ফিরে এলাম। ভীষণ রাগ লাগছে আমার। ইচ্ছে হচ্ছে নিজের চুল নিজে কেটে ফেলি। চুলের কথাটা মাথায় ঢুকতেই কি যে হলো, ব্যাস
বাস থেকে নেমে সোজা সেলুনে ঢুকে মাথা কামিয়ে ফেললাম। চুল বিসর্জন দেবার সাথে সাথে মনে মনে একটা বাক্যে আহরে গেলাম। আদ্রিতা নামের মেয়েকে আমার জীবনেও স্মৃতি থেকে আজীবনের জন্য বিসর্জন দিলাম। মাথা চুল কামিয়ে নিজের মধ্যে একটা বৈরাগী ভাব আসলো। একটা গেরুয়া কাপড় হলে ধ্যান করতে বসে পড়ে যেতাম কোনো নির্জন গাছের তলায়, কিন্তু ঢাকা শহরে নির্জন জায়গা নেই বলে আমার আর সাধু হওয়া হলো না। বাসায় গেলাম। আমাদের ফ্ল্যাটের সামনে ছোট ছোট টবে ললাত গাছ লাগিয়েছে তিন্নি, দেখে ভারী ভালো লাগলো। একটু আদর করে নিলাম গাছগুলোকে, আগে তেমন হয়নি। দরজা খুললো তিন্নি, খুলেই এমন একটা চিৎকার দিল যে মনে হলো ডাকাত সর্দার দলবল নিয়ে তাকে হামলা করতে এসেছে। একশোটে মাকে নিয়ে হাজির হলো সে। মা আরো জোরে চিৎকার দিলেন। আমার মধ্যকার বৈরাগ ভাব আরেকটু বাড়লো। অতি নির্বিকার হয়ে আমি নিজের ঘরে ঢুকে দরজা আটকে দিলাম। গা চুলকাচ্ছে, গোসল করলে ভালো লাগবে। সন্ধ্যার পর চা দিতে এলো মা। দেখি তার চোখ দুটো ফোলা ফোলা। পাশে বসে আমার কাঁধে হাত দিয়ে বলল, তোর কি হয়েছে বাবা বল তো? কিছু হয়নি মা। আমি অনেক দিন ধরে খেয়াল করছি তুই আগের মতো স্বাভাবিক না। কিছু হইলে বলে দে না মাকে। আমি কিছু বলতে পারলাম না। মা প্রথমটায় আরো কিছুক্ষণ বোঝানোর চেষ্টা করে শেষে কান্নাকাটি শুরু করলেন। সবার শেষে বকতে বকতে চলে গেলেন। তার ভাষ্যমতে বাড়ির কেউ তাকে দাম দেয় না, তার দাম একটা নাকি বাপসের চেয়েও কম। এরকম কথা শুনে আমি চুপ করে বসে রইলাম উদাস হয়ে। ভেতর থেকে গান চলে এলো। 2 দিন পরে দ্বিতীয় পরীক্ষা। ওই যে আমি বৈরাগী হয়েছি, তাই তো ন্যাড়া মাথা নিয়ে ইউনিভার্সিটিতে চলে গেছি নির্ভীকভাবে। তিনি কয়েকবার বলেছিল একটা ক্যাব পরে নিতে, আমার রুচি হয়নি। কয়েকজন খুব হাসাহাসিও করলো, পাত্তা দিলাম না। পরীক্ষা দিলাম ভালোই। এক স্যার এসে মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে বললেন, কি মাসুদ, গরম লাগে বেশি? জি স্যার। আমার প্রতিদিন ইচ্ছে করে চুল কামিয়ে ফেলতে, শুধু বউয়ের ভয়ে করি না। আমি ফিসফিস করে বললাম, স্যার একবার চুল কামিয়ে ফেললেই দেখবেন বইয়ের কথা এত খারাপ লাগবে না। বলেই মনে হলো যা, স্যারকে উপদেশ দিয়ে দিলাম। উন্নতি তো ভালোই হয়েছে দেখছি আমার। স্যারও কিছু মনে করেনি। পরের দিন দেখে স্যারের মাথা পরিষ্কার করে কামানো। আমাকে দূর থেকে দেখে হাতি সারে ডাকলেন। কাছে যেতে একগাল হাসি দিয়ে বললেন, তোমার কথা সত্যি, আমার বউ যেসব কথা শুনিয়েছে একটাও গায়ে লাগেনি, গায়ের পাশ দিয়ে চলে গেছে। আমি হেসে ফেললাম। আয়না দেখলে বোঝা যেত হাসিটা ক্যাপলাকান্তের মতোই হয়েছে, কিন্তু দুঃখের বিষয় এই যে সেই হাসির সাথে আমারও বৈরাগী ভাব চলে গেল। বোধহয় স্যারের কাছেই গেল। আমি দুঃখী মন নিয়ে ক্যান্টিনে খেতে গেলাম। বসেছি 1 কাপ চা আর 2টো পুরি নিয়ে। দেখি আদিত্যা ঢুকলো। আমি ওদিকে না তাকিয়ে খাওয়াই মন দিলাম। তারপর মনে হলো ওকে তো মন থেকে বাদ দিয়েছি, এখন আর লুকিয়ে থাকার মানে নেই, সামনাসামনিই থাকি। খেয়াল করলাম আদিত্যা জ্বলন্ত চোখে কাকে যেন খুঁজছে। আমার দিক থেকে দৃষ্টি ঘুরে গেল একবার, পরক্ষণেই ফিরে তাকালো, তাকিয়ে রইল। এদিকে এসে মুখোমুখি বসলো। ওর জ্বলন্ত চোখ দুটো নিভে গেল আর আমার দিকে চেয়ে ফিক করে হেসে ফেললো। আমি নির্বিকার থাকার চেষ্টা করলাম, কিন্তু বৈরাগ্য ভাব মনে হচ্ছে পুরোটা স্যার চুষে নিয়েছে। আদিত্যা বলল, কি ভেবেছিলি মাথা নাড়া করলে তোকে আমি চিনব না? আমার রাগ তখনও পুরোপুরি বজাই আছে। বিরক্ত মুখ করে খেতে থাকলাম, জবাব দিলাম না। আদিত্যা বলল, আজকে দেখা করতে পারবি বিকালে? প্রথমে জবাব না দিয়ে উঠে যাচ্ছিলাম, পরে আবার বসলাম। সোজা জিজ্ঞেস করলাম, কেন? আজকে কি করতে হবে? তোমার আকিব ভাইয়ের প্রেমিকাকে ধরে চুমু খেতে হবে নাকি? আদিত্যা থতমত খেয়ে চুপ হয়ে গেল। আমি উঠে চলে গেলাম। ভিতর ভিতরে কেমন যেন খুশি লাগছে। গ্রিলের ফাঁকে হাত বাড়িয়ে একটা ফুটন্ত জবা ছিঁড়ে নিলাম। সামনে ক্লাসের একটা মেয়ে ছিল, ওর হাতে দিয়ে বললাম, নাও ধরো। মেয়েটা কিছু না ভেবে নিয়ে নিল, এমনকি মাথায় গুজেও ফেললো। আমি পিছন চেয়ে দেখি আদিত্য দাঁড়িয়ে আছে, জ্বলন্ত দৃষ্টিতে আগুন ছড়িয়ে দিচ্ছে। এই মেয়ের আগুনে আমি পড়ছি না, ওর আগুনে নিজেই পড়ে যাক। কয়েকদিন ব্যস্ততায় আর আদিত্যের সাথে দেখা হয়নি। পরীক্ষা সবগুলো দিয়ে ফেললাম ভালোভাবেই। যেদিন পরীক্ষা শেষ হলো সেদিন বাড়ি ফিরে টানা ঘুম। উঠলাম পরের দিন সকালে। উঠে মনে হলো পৃথিবীর অদ্ভুত কয়েক রকমের শূন্য বাসায় সবাই আছে, বন্ধুদের সাথে যোগাযোগ হচ্ছে, তবু সব ফাঁকা কেন লাগছে। আমি ফেসবুকে আদিতার আইডি সার্চ করে দেখলাম হাসি মুখের ছবি। কিছুক্ষণ ঘাটাঘাটি করে অনেকগুলো ছবি দেখার পর নিজের উপরেই মহাবিরক্ত হলাম। ওই মেয়ের পিছনে সময় নষ্ট করছি না। কয়েকদিন ছুটি পেয়েছি, ভাবলাম কোথাও ট্যুর দিয়ে আসি। ইউনিভার্সিটি থেকে একটা ট্যুর গ্রুপ দেখলাম কক্সবাজার যাচ্ছে। আমি রেজিস্ট্রেশন করে ফেললাম। কক্সবাজারে আগে বহুবার যাওয়া হলেও কেন যেন জায়গাটার উপর টান কমে না। মানে আরেকটা ক্ষীণ আশা আছে, যদি সেখানে কোনো সুন্দরী দেখা পাইতো তবে আদিত্য নামক আপরটাকে পুরোপুরি ঘাট থেকে নামানো সহজ হবে। দিনক্ষণ ঠিক হলো। আমি গোছগাছ করে বের হওয়ার প্রস্তুতি নিয়ে ফেললাম। প্রতিবারের মতো মা এবারও হাতে একটা খাবারের বাক্স ধরিয়ে দিলেন। রাস্তায় যেতে যেতে খেতে। তিনি কিছুক্ষণ গাইগো করেছে তাকেও নিতে, নেই বলে রাগ করেছিল।
আজ নিজে এসে গলা ধরে বলল তার জন্য আচার আনতে, আর তৌহিদ বলেছে সুন্দর করে কিছু ছবি তুলে নিতে। তার আবার ঘুরতে ভালো লাগে না, ভ্রমণ নিয়ে একটা অ্যাসাইনমেন্ট বানাতে হবে, ছবিও নাকি লাগবে। আমি সবার থেকে বিদায় নিয়ে খুশি মনে বের হলাম। গিয়ে দেখি অনেকেই চলে এসেছে। সিট নাম্বার জেনে বাসে উঠে একটা ধাক্কা খেলাম। আমার পাশের সিটে আদ্রিতা আরামসে বসে কানে এয়ারফোন গুঁজে গুনগুন করছে। আমি আসার পর চোখ মিলে তাকালো, একটা লম্বা হাই তুলল, যেন আমার চেহারার মতো এক গেসে জিনিস পৃথিবীতে নেই যা দেখে তার ঘুম ঘুম চোখ ধরে আসছে। আমি দাঁড়িয়ে রইলাম। আদ্রিতা বলল, সব সিট বুকড। তুই যদি আমার সাথে যেতে না চাস তাহলে দাঁড়িয়ে যেতে হবে। তোমার সাথে বসাচ্ছে, দাঁড়িয়ে যাওয়াই ভালো। আদ্রিতা আরো একটা হাই তুলে বলল, তাহলে তোর সিটটা আমি ইউজ করি। শান্তি মতো ঘুমানো যাবে। বলে সে আমার সিটে পা তুলে দিল। মাথা নিচে একটা হ্যান্ডব্যাগ নিয়ে কাত হয়ে শুয়ে পড়ল। আমি দাঁড়িয়ে রইলাম। কয়েকজন আমাকে জিজ্ঞেস করলো বসবো না নাকি। আমি বললাম থাক, লাগবে না। কয়েকজন আমার আর আদ্রিতার জটিল সম্পর্কের কথা মোটামুটি জানে। তারা মুখে কুটিল হাসি নিয়ে আমার দিকে চেয়ে রইল। সিট বদলের চেষ্টা করেও লাভ হলো না, কেউ নিজের সিট ছাড়তে রাজি না। ওরা মজা দেখতে চায়। বন্ধুরা বিপদের সময় শত্রুর চেয়ে খারাপ হয়ে যায়। বাস ছাড়লো। দাঁড়িয়ে থাকতে থাকতে আমার হাত পা ব্যথা হয়ে গেল। প্রায় ঘন্টাখানিক পর আর পারলাম না। আদিতাকে একটা ঝাঁকুনি দিয়ে বললাম, ওঠো, আমি বসবো। টাকা দিয়ে সিট বুক করেছি, তোমার জন্য দাঁড়িয়ে যাব নাকি? আদিতা হাই তুলতে তুলতে বসলো। পা নামিয়ে জায়গা করে দিয়ে বলল, আমি তো তোকে বসতে মানা করিনি। আমি আদিতার পাশে বসলাম। সাথে সাথে ও শরীর থেকে মিষ্টি একটা ঘ্রাণ ভেসে এলো। কি সুন্দর ঘ্রাণ। বুক ভরে নিঃশ্বাস নিলাম। এতক্ষণের ক্লান্তি দূর হয়ে গেল। কয়েকজন গান ধরেছে, গিটার বাজে, বাকিরা তাল দিচ্ছে। আদিতার গলা শুনতে পেলাম সবার মাঝেও আলাদা করে। কি যে ভালো লাগলো। আমি শুনতে শুনতে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো আদিতার ধাক্কা ধাক্কিতে। দেখি বাস থেমেছে, সবাই বের হচ্ছে। আদিতা নিচু গলায় বলল, এই, আমি ওয়াশরুমে যাব, নিয়ে যাবি তুই? আমি শুকনো মুখে বললাম, কোনো মেয়ের সাথে যাও? ও আমার উপর কঠিন দৃষ্টি ফেলে বলল, কোনো মেয়েকে চিনি না। অগত্যা আমাকে ওর সাথে যেতে হলো। আমি কিছু খেলাম না। মা কি দিয়েছে কে জানে, না খেলে আবার নষ্ট হয়ে যায় যদি। আমি ফিরে এলাম। আদিতাও পিছু পিছু ফিরল। বক্স খুলে দেখি পাটিসাপটা পেঠা, আমার প্রিয় জিনিস। গপাগপ 3টে খাওয়ার পর মনে হলো আদিতাকে কি সাধবো। একা একা খাওয়াটা ঠিক হচ্ছে না। বললাম, খাবে? আদিতা ভেঙচি কেটে বলল, আমি খেলে তোর কম পড়ে যাবে। আরে না, খাও। আদিতা খেলো না। নিজের ব্যাগ থেকে একটা বক্স বের করলো। খোলার পর চমৎকার ঘ্রাণ বের হলো। হটপটে করে ও নিয়ে এসেছে বিরিয়ানি। আমি ঢোক গেলাম। আদিতা আমাকে সাধার চেষ্টাও করলো না। দেখে দেখে পুরোটা সাবার করে দিল। সমুদ্র নিচে অশান্ত হলেও বোধহয় অনেক অশান্ত মন শান্ত করে দিতে পারে। আর নতুন সূর্যোদয় সেই মনের শান্তির সাথে জুড়ে দেয় নতুন আশার আলো। ভাগ্যে বোধহয় লেখাই ছিল, নয়তো কে জানতো এক কার্তিক মাসের হালকা হিমেল মিষ্টি সকাল আমি আর আদিতে একসাথে দেখব, তাও কোনো ঝগড়া বিবাদ ছাড়াই। এখানে আসার পর 2-3 দিন পেরিয়ে গেছে, কেমন করে জানি না। চড়ুই পাখির মতো হুরুত করে উড়ে যাওয়া দিন দুটো ধরে রাখার চেষ্টা করতে করতেই কেটে গেল। রয়ে গেল অল্প কটা স্মৃতি। আদিতের সাথে এই 2 দিন একেবারে কথাবার্তা হয়নি, চোখাচোখি হয়েছে শুধু। শেষ কথা হয়েছিল বাস থেকে নামার সময়। ওর ব্যাগটা নামিয়ে দিতে সাহায্য করেছিলাম। বিরিয়ানির কাহিনীর পর আমার ইচ্ছা হয়নি ওর সাথে কথা বলার। সত্যি অভিমান হয়েছিল। আমার মতো পেটুককে না দিয়ে খেলো, কি স্বার্থপর মেয়ে। অদিতাও কাজটা করে ফেলে বোধহয় খানিকটা আত্মগ্লানিতে ভুগছিল। বাস থেকে নামার সময় নিজে যেচে কথা বলেছে, আমি পাত্তা দিইনি বলে চুপসে গেছে কিছুটা। এরপর থেকে কেউ কারোর সাথে কথা বলছে না। আজ ঘটনা কি করেছে না এলোমেলো হয়ে গেল। রাতে ঘুম হয়নি। নতুন জায়গায় আমার ঘুম হয় না। প্রথম 2 রাত জার্নির ক্লান্তিতে চোখ বুঝে আসলেও গত রাতে এলো না। শেষে ভাবলাম শুধু শুধু শুয়ে না থেকে সূর্যতে দেখে আসি। ভেবেই জামা কাপড় পরে বের হলাম। সৈকতে এসে দেখে আদিতা কোনো কারণ ছাড়াই আমাকে দূর থেকে দেখার পর ওর কাছাকাছি আসার আগ পর্যন্ত পুরোটা সময়ও আফসালতে আমার দিকে এক দৃষ্টিতে চেয়েছিল, এমনকি আমিও। আমরা পাশাপাশি দাঁড়ালাম। বিষে বিচক্ষণ হয়ে গেছে বোধ হয়। দুজনার বাজে ব্যবহার কাটাকাটি হয়ে গেছে। এখন আর কারো ইচ্ছে নেই অন্যকে খোঁচা মেরে কথা বলার। আমরা পাশাপাশি দাঁড়াতে সূর্যটা একটু একটু করে আধারের বুকে জেগে উঠতে শুরু করলো। এক কমলা আভা আকাশময় ছড়িয়ে দিল ভোরের বার্তা। সময়টা ভারী মন কেমনের। আদিতা নিজের অজান্তে আমার একটা হাত চেপে ধরলো। আমার কি যে ভালো লাগলো। মনে মনে সমুদ্রকে বললাম, তুমি এত জাদু করি কেন? অবশ্য আদিতা একটু পরে আমার হাত ছেড়ে দিল। সূর্যোদয় শেষে ধীরে ধীরে সরে যেতে থাকলো দৌড়ে। আমি এগিয়ে গেলাম। কেমন কাটছে? ভালো, তোমার? আমি আশ্চর্য হয়ে গেলাম আদিতার মুখে তুমি শুনে। কথা বলতেই পারলাম না কিছুক্ষণ। আদিতা আমার চোখের দিকে চেয়ে ভুরু নামিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে?
আমি হেসে ফেললাম, সাথে আদৃতও। তারপর অনেক গল্প হলো। খুব স্বাভাবিক দুটো মানুষের প্রথম দেখায় যেমন গল্প হয় তেমন গল্প। আদিতাকে আবিষ্কার করলাম নতুন একটা রূপে, খুব মিষ্টি মেয়ে হিসেবে, যে গুছিয়ে সুন্দর করে কথা বলে, সামনের মানুষটা পছন্দ অপছন্দের বুঝে চলতে জানে। আমার ঠিক বিশ্বাস হতে চাইল না। বারবার মনে হতে লাগলো এসব আদিতের চাল নয় তো, আবার ইচ্ছে করে আমাকে নিয়ে খেলছে না তো। কথা শুনে যদিও তা মনে হচ্ছে না, তবু বড্ড বিশ্বাস করতে ইচ্ছে করছে। আমার চুলগুলো এখনো অত বড় হয়নি, ছোট ছোট চুলে হাত চালাচ্ছি। মন একটু অশান্ত থাকলেও এরকম করতে থাকি বারবার। আদিতা হঠাৎ প্রশ্ন করলো, তুমি চুল কেটে ফেলেছিলে কেন? আমি কি যেন একটা ভাবছিলাম। ও প্রশ্নে খানিকটা চমকে গিয়ে বললাম, তুমি আমাকে তুমি বলছো, ব্যাপারটা অদ্ভুত লাগছে। আদিতা একটু হেসে বলল, সরি, তোমাকে অনেক কথাই বলার আছে। তার আগে যেটা জিজ্ঞেস করেছি সেটা বলো। কেন, চুল ফেলে দিয়ে খারাপ লাগছে? হ্যাঁ, খুব। তোমার চুলগুলো খুব সুন্দর ছিল। আদিতা স্পষ্ট জবাব দিল, বলে খানিক লাল হয়ে গেল। তবে এত দ্রুত সামলে নিবে যে চোখের ভুল নাকি বুঝতে পারলাম না। আমি একটু হেসে বললাম, তোমার সাথে রাগ করে চুল ফেলে দিয়েছি। আদিত্য জোরে হেসে ফেলল। আমিও তাই ভেবেছিলাম। আমার খুব ইচ্ছে হলো জিজ্ঞেস করি সেদিন আকিব ভাইয়ের প্রেমিকের সাথে সেই কাজটা কেন করতে চেয়েছিল, কিন্তু করতে পারলাম না। আকিব ভাইকে ও এখনো পছন্দ করে কিনা সেটা জানা হলো না। আমরা অনেকক্ষণ সৈকতে হাঁটাহাঁটি করে ক্ষুধা লাগার পর চলে গেলাম একটা রেস্টুরেন্টে। বাড়ি থেকে কুড়েঘরের মতো দেখতে হলেও রেস্টুরেন্টের ভেতর বেশ আধুনিক, খাবারও ভালো। খেতে খেতে আদিত্য বলল, শুনেছি তুমি নাকি এখন বইটা পড়ো। একটু একটু। তোমার সেই দিনের কবিতা আবৃত্তি বাজে হয়েছিল, তবে তোমার চেষ্টাটা ভালো লেগেছে। আমি ওর অসংলগ্ন কথাবার্তার খেয়ে ধরতেই পারলাম না। আরও গলিয়ে যেতে থাকলো সবকিছু। আদিত্য খোলাখুলি কিছু বলছে না। খাওয়ার পর আবার একটু হাঁটাহাঁটি করে হোটেলে ফিরবো। তখন দেখি দলের বাকিরা মাত্র উঠে আসছে। হোটেলের সামনে কি আদিত্য বলল, শোন, আমি এতক্ষণ তোর সাথে একটু নাটক করলাম। খুব মন চাইছিল বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে, কিন্তু কেউ তো নাই, তাই তোকে দিয়ে শখ পূরণের একটু চেষ্টা করেছিলাম, যদিও চেষ্টাটা ব্যর্থ ছিল। তুই বয়ফ্রেন্ড হিসেবে একেবারেই বাজে। যাই, একটু ঘুমাবো, গত রাতে ঘুম হয়নি। আমি বর্জ্য হতের মতো দাঁড়িয়ে রইলাম। মনে মনে এই আশঙ্কাই করছিলাম, কিন্তু এভাবে বলবে ভাবিনি। সত্যিকারের ক্ষত বিক্ষত করা বুঝে একেই বলে। আমার বেশ খানিকটা সময় লাগলো নিজেকে সামলে নিতে। এরপর ধীরে ধীরে নিজের রুমে চলে গেলাম। লম্বা শাওয়ার নেবার পর আমার নিজের ঘুম পেল। একেবারে শরীর ভেঙে আসা ক্লান্তি আর হতাশার ঘুম। আমি বিছানায় গিয়ে শুয়ে পড়তে না পড়তেই ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো বিকেলে। আজ কক্সবাজার আমাদের শেষ রজনী, তাই বেশিরভাগ কেনাকাটাই ব্যস্ত। আমি বাড়ি সবার জন্য সবকিছুই কিনলাম। সবচেয়ে বেশি নিলাম 3 জন্য আচার। কেনাকাটা শেষে একটা খুব সুন্দর করে মুক্তোর সেট ভারী পছন্দ হয়ে গেল। দাম বেশি, কিন্তু কেনার প্রচন্ড ইচ্ছে হলো বলে কিনে নিলাম। সামনে কদিন চলতে কষ্ট হবে, তা হোক। প্যাকেটটা হাতে নিয়ে খুঁজতে শুরু করলাম আদিতাকে। পেলাম না। সবাই আছে, কিন্তু সে নেই। আদিতের সাথে যে মেয়ে দুটো রুম শেয়ার করেছে তাদের জিজ্ঞেস করতে বললো ওর নাকি শরীর খারাপ। সকালের পর আর বের হয়নি। অগত্যা হোটেলে রওনা দিলাম। আদিতের রুম নক করতেই দরজা খুলে দিল। এলোমেলো চুল, গায়ে ওনাটা চাদরের মতো জড়ানো, চোখ দুটো ফোলা, কেঁদেছে নাকি ঘুমিয়েছে বোঝা গেল না। আমাকে দেখে ভুরু কুঁচকে বলল, কি দরকার? তোমার জন্য এনেছি, বলে প্যাকেটটা ওর হাতে দিলাম। কি এটা? দেখে নাও, বলে উল্টো ঘুরে চলে এলাম। ও নিশ্চয়ই দরজা ধরে অবক্ষে দাঁড়িয়ে আছে। একটু পরে কাঙ্ক্ষিত ওর ফোনটা এলো। আমি ফোনটা রিসিভ করলাম। তুই আমাকে এটা কেন দিলি? নিয়ে যা এক্ষুনি, আমার লাগবে না। তুমি আমাকে কয়েক ঘন্টার বয়ফ্রেন্ড বানিয়েছিলে, সেজন্য আমি অশেষ কৃতজ্ঞ। মনে করো সেই সময়টুকুরই প্রেমিক ভালোবেসে তোমাকে দিল। এটা আর ফেরত নেব না। ভালো থেকো, আর আমার সাথে যোগাযোগ করো না। খুব খুশি হব তাহলে। আদিত্য ফোন রেখে দিল। আমি মোবাইলটা বিছানায় ছড়িয়ে দিয়ে বারান্দা দিকে দাঁড়ালাম। এক টুকরো তারাচলা আকাশের দিকে তাকিয়ে জীবনটা ভীষণ অর্থহীন মনে হতে থাকলো। কি প্রয়োজন ছিল কাউকে ভালোবেসে অকারণে কষ্ট ডেকে আনা? আমি তখনও জানতাম না কষ্টের কেবল শুরু। আমার জটিল প্রেমের ট্রেন তখন প্ল্যাটফর্মে ছিল কেবল, আসল জার্নি এখনো বাকি। ট্রেনে ঢাকায় ফিরলাম আমি। সবার সাথে মজা করে ফেরার মতো ইচ্ছে কেন যেন মরে গেছে। সবচেয়ে বড় কথা, ফেরার সময়ও অতিরিক্ত পাশে বসে আসার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে, যেটা আমি চাই না। ট্রেনের কামরাটা গভীর রাতে নীরব হয়ে আছে। প্রায় সবাই ঘুমিয়ে ডলছে। জানালার ফাঁক গলে বাতাস চুলগুলো উড়ে নিয়ে যাচ্ছে। মন খারাপ কেটে যাচ্ছে অল্প অল্প করে। আমি ঠিক করলাম এখন থেকে জীবনে অনেক সিরিয়াস হয়ে যাব। পড়াশোনা আর 1.5 বছর পরেই শেষ হয়ে যাবে। এখন থেকে চাকরির প্রস্তুতি নিতে হবে। ওকালতি করবো কিনা জানি না। এতদিন ইচ্ছে ছিল না, পড়া দরকার বলেই পড়তাম। এখন মনে হচ্ছে সিদ্ধান্ত নিয়ে ফেলা ভালো। মা বাবার বোঝ হয়ে থাকা যাবে না।
সংসারটা আমারই তো দেখাশোনা করতে হবে। আর আমি কি না আছি, কোথাকার কোনো মেয়ের প্রেম নিয়ে, আর সে আমার জীবন নিয়ে যাচ্ছে, তাই করে যাচ্ছি। আমিও স্বাচ্ছন্দ্যে সেটাই হতে দিচ্ছি। ওর চেয়ে বেশি খারাপ আমি নিজেই। ঠিক করে ফেললাম চাকরি পেতে বিয়ে করে ফেলবো। আমার মতো খুব সাধারণ একটা মেয়েকে বিয়ে করব। আমাকে সে আমার মতোই ভালোবাসবে, আমি তাকে খুব ভালোবাসবো। আর যদি কোনোদিন আদিত্যের সাথে দেখা হয়ে যায়, তাকে দেখে দেবো মাসুদ রানা তার বউকে কত ভালোবাসতে পারে। আদিত্যর নিশ্চয়ই খুব হিংসা হবে। আদিত্যের বর কোনোদিন ওকে আমার মতো ভালোবাসতে পারবে না, কথাটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আদিত্যা তখন খুব জ্বলবে, বেশ হবে। আচ্ছা, ইউনিভার্সিটিতে একটা প্রেম করলে কেমন হয়? আদিত্যকে দেখিয়ে আমরা হাত ধরাধরি করবো, ঘুরবো, এক কাপে চুমুক দিয়ে চা খাবো, বৃষ্টিতে এক ছাতা নিচে ঘেঁষে হাঁটবো। আর আদিত্যা, ওহ, আমার চিন্তা যেদিকে যাক সেদিকেই মেয়েটা চলে আসে কেন? অপমানটা আমার গায়ে বসে গেছে মনে হচ্ছে। কি করলে উঠবে? ট্রেনটা ভোরের দিকে কোন এক অজানা স্টেশনে এসে থামলো। কিছুটা গ্রামের মতো জায়গাটা, একপাশে বিধ্বস্ত ক্ষেত। আমি নেমে গেলাম সেখানে। ভোরের হালকা কুয়াশায় ছেয়ে আছে মাঠ প্রান্তর। সেদিকে হাঁটতে থাকলাম ভূতে বা মানুষের মতো। কোথায় যাচ্ছি জানি না, অসহায় লাগছে বড্ড। আমার পেছনে ট্রেন ছেড়ে দিল। আমি চেয়ে চেয়ে দেখলাম কাঁধের ব্যাগটা সাথে আছে, আর একটা বড় ব্যাগ চলে যাচ্ছে ট্রেনের সাথে। ওটাতে কি আছে? কয়েকটা জামা কাপড়ই তো। যাক, আমি আবার হাঁটা ধরলাম। বেশ অনেকক্ষণ যাওয়ার পর একটা পুকুর দেখতে পেলাম। সেটার ওপর পারে দুটো গরু, তারপর গাছপালায় ঘেরা দুটো ঘর চোখে পড়লো। আমার মাথাটা কেমন যেন ফাঁকা লাগতে শুরু করেছে। কাল দুপুর থেকে কিছু খাইনি, শরীর অবসন্ন লাগছে। আমি হাঁটছি, চোখের সামনে ঝাপসা হয়ে আসছে। শুধু মনে আছে বাড়ির কাছাকাছি চলে এসেছি। গ্রামের স্নিগ্ধ পরিবেশে ঠান্ডা ঘ্রাণ নাকে এসে লাগছে। তারপর কোথায় যেন হারিয়ে গেলাম। জ্ঞান ফেলল বিকেলে। দেখি টিনের একটা ঘরের বিরাট খাটে শুয়ে আছি। পাশে চিন্তিত মুখে বসা এক লোক, গলায় ঝোলানো স্টেথোস্কোপ দেখে বুঝলাম ডাক্তার। আমাকে যত্নের ত্রুটি করা হলো না। বাড়িতে সব বয়সের লোকজন আছে। এক মহিলা খুব সেবা করছে আমার। কথায় মনে হচ্ছে তিনি বাড়ির কর্ত্রী। মাঝ বয়সে আরো কিছু মহিলাকে দেখলাম, কয়েকজন লোক যারা নিজেদের খেতে কাজ করেন। কিছু অল্প বয়সী ছেলে মেয়েও আছে। আর আছে ছিপছিপে গরনের মিষ্টি একটা মেয়ে, বয়স বোধহয় 17-18 হবে। লাজুক মুখে আমার ঘরের দরজায় প্রায় এসে দাঁড়িয়ে থাকে। আমি তাকালে ছুটে পালিয়ে যাই। আমার কি হয়েছিল তাদের জিজ্ঞেস করেছি। তাদের ব্যাখ্যা অনুযায়ী আমাকে ট্রেন থেকে ভূতে পেয়েছিল। ফজরের পর সাধারণত ভূতের আসর কেটে যায়, কিন্তু আমার উপর থেকে কাটেনি। সেটা এনে ফেলেছে এখানে। আমার ভাগ্য ভালো, তাই পুকুরে পানিতে ডুবে মেরে ফেলেনি। আমি তাদের ব্যাখ্যার বিপরীতে কিছুই বলিনি। এত আদর যত্ন কোনোদিনও পাইনি, তাই ভালোই লাগলো। বাড়ি ফেরার কথা বললাম পরের দিন, কিন্তু মহিলা বললেন আমাকে কিছুদিন থেকে যেতে। তার ছেলেটা নাকি আমারই বয়সী, বিদেশ গিয়ে আর ফেরার নাম নেই। আমাকে কিছুদিন প্রাণ ভরে খাওয়া দাওয়া করাতে পারলে মনে হবে তিনি নিজের ছেলেকে খাওয়াচ্ছেন। এরকম অনাকাঙ্ক্ষিত আতিথ্য গ্রহণ করতে মনটা ইতস্তত করলেও এদের আন্তরিক ব্যবহারে মনে হলো থেকেই যাই। তবে সবার আগে যে কাজটা করলাম সেটা হলো মোবাইল বন্ধ করে দেওয়া। আমি কাউকে কিছু বলে আসিনি। যোগাযোগ করতে না পেরে এরা একটু চিন্তা করুক না। আমি তখন বুঝিনি কত ভুল একটা কাজ করলাম। আমার সুপ্ত বাসনা ছিল আদ্রিতাকে চিন্তায় ফেলার, কিন্তু এটা কল্পনা করতে পারিনি যে আদ্রিতা আমার জন্য চিন্তা করবে না, করবে আমার বয়স্ক বাবা মা। জটিল প্রেমে পড়লে মানুষের বোধ বুদ্ধি হয়তো বা কমে যায়। আমি নিজেই তার প্রমাণ। সেখানে আমি রইলাম 1 সপ্তাহ। স্বপ্নের মতো দিনগুলো কাটলো। বিশুদ্ধ হাওয়া, মনোরম পরিবেশ, তাজা খাবার, পুকুরের মাছ, ক্ষেতের সবজি, গরুর দুধ, পিঠে পুলি। সকাল বিকাল হাঁটতে বের হওয়া, বাচ্চাদের সাথে মিলে মাছ ধরা, ঘুরে উড়ানো, আর ফ্রিতে অষ্টাদশী কন্যার আর চোখে ছানিতে আছেই। আমাকে ছেড়ে বলা মহিলাটিকে ডাকতে হলো মা বলে। মা ছাড়া খালা, চাচি, মামি, দাদি, দাদা, চাচা, কত কিছু হলো। বাচ্চারা আরো বেশি আপন হয়ে গেল। আমি ফেরার দিন তাদের সে কি কান্না। সবচেয়ে অবাক হলাম অনেকে মিলে যখন আমাকে ট্রেনে তুলে দিতে চলে এলো। আমি ট্রেনের কামরায় বসার পর সবাই জানালা ধরে দাঁড়িয়ে রইল ট্রেন ছাড়ার আগ পর্যন্ত। সেই স্টেশনে অনেকক্ষণই ট্রেন দাঁড়ায়। ছেড়ে দিল ট্রেন। আমি বুক ভরে নিঃশ্বাস নিলাম। আবার ছুটছি ঢাকার দিকে। হঠাৎ মেয়েটার দৌড়ে এলো। মেয়েটার নাম বলা হয়নি। ওর নাম জোনাকি। নামটা শুনতে বেশ লাগে। জোনাকি দৌড়ে এসে জানালা দিয়ে একটা ভাঁজ করা কাগজ ফেললো। ট্রেন ততক্ষণে ছুটতে শুরু করেছে, তাও আরো দ্রুত। তাই জিজ্ঞেস করা হলো না কিছু। কাগজে ভাঁজ করলে দেখি নির্জলা প্রেমপত্র। খুব একটা অবাক হলাম না, ভালোই লাগলো। আমার জীবনে প্রথম প্রেমপত্র এটা। তবে খারাপ লাগলো মেয়েটার জন্য। ওর প্রতি আমার সেরকম কোনো অনুভূতি নেই। 2 দিন আগে বিরাট ছ্যাঁকা খাওয়ার বেতাল মানুষ এত দ্রুত প্রেমে পড়তে পারে না। আমাকে ভুলে যেও টাইপ একটা উত্তর দেওয়া যেতে পারে। ওদের বাড়ির ঠিকানা জানি। বারবার আমাকে যেতে বলে দেওয়া হয়েছে সেখানে, কিন্তু উত্তর দিলে ব্যাপারটা আরো গড়াবে। তার চেয়ে এখানেই সমাপ্ত ঘটনা। চিঠিটাকে একটা সুবর্ণ হিসেবে রেখে দেওয়া যাবে।
মাসুদ রানার জীবনে পাওয়া প্রথম প্রেমপত্র। হোক না গ্রামের অবুজ সহজ সরল মেয়ের লেখা প্রেমপত্র তো। বাড়িতে ঢোকার সময় ভয় ভয় লাগতে লাগলো। মা বাবা কি মারবে, খুব বকবে। কলিং বেলে চাপলাম আলতো করে, মনে হচ্ছে বড় ঝড় নামবে এক্ষুনি। দরজা খুললো তিন্নি। আমাকে দেখে বিকট একটা চিৎকার দিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়লো। কিছুক্ষণ পর বুঝতে পারলাম আমাকে জোরে ধরে কাঁদছেও। ওর চেঁচামেচিতে বাকিরা চলে এসেছে। মা আমাকে দেখার সাথে সাথেই মূর্ছে গেলেন। বাবা কাপা হাতে দেয়াল ধরে দাঁড়িয়ে পড়লেন। শুধু তৌহিদ এসে আমাকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া কোথায় ছিলে? আস্তে আস্তে জানতে পারলাম সবকিছু। আমাকে না পেয়ে ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিল সবাই। অনেক খোঁজাখুঁজি হয়েছে। তৌহিদ থেকে কক্সবাজারও গিয়েছে, পুলিশে ডায়েরি করা হয়েছে। ওরা আমাকে খোঁজ পায়নি, তবে আমার ব্যাগটা উদ্ধার করেছি ট্রেন থেকে। ওদের আশঙ্কা ছিল আমি হয়তো চলন্ত ট্রেনের নিচেই ঝাঁপিয়ে পড়ে জীবন দিয়েছি। তবে আমার যেহেতু আত্মহত্যা করার কোনো কারণ ছিল না, তাই সেটা নিয়ে কেউ চিন্তিত ছিল না। মায়ের চেহারা দেখেই বোঝা যায় কদিনে অর্ধেক হয়ে গেছি। বাবা ঝিমিয়ে পড়েছে। নিজের উপর খুব রাগ হলো আমার। ইচ্ছে করলো চুলগুলো একটু একটু করে টেনেছি। আমার মতো খারাপ ছেলে কোটা হয় পৃথিবীতে। আমি কোথায় ছিলাম, কেন নিরুদ্দেশ হয়েছিলাম, সেটা কেউ জিজ্ঞেস করলো না। আমি নিজে ব্যাখ্যা করতে গিয়েছিলাম, কিন্তু মা বলল প্রয়োজন নেই। আমি ফিরে এসেছি, তাতেই তারা খুশি। খানিক অবাকও লাগলো, আবার স্বস্তি পেলাম। শুনতে চাইলে বানিয়ে বলতে হতো। কথার মাঝে তিনি হঠাৎ করে দাঁড়িয়ে বলল, আফরিদ আপুকে বলতেই ভুলে গেছি, যাই ফোন করে আসি। আমি ওর হাত টেনে ধরলাম। আদ্রিতাপু মানে? আমি তিন্নির কাছে আদ্রিতার ব্যাপারে জানতে চাইলে তিন্নি আমাকে বলে আমি হারিয়ে যাওয়ার পর নাকি প্রতিদিনই আদ্রিতা এসে আমাকে খুঁজতো। অনেক সান্ত্বনাও দিয়ে যেত, অনেকক্ষণ থাকতো, তারপর কান্নাকাটি করে চলে যেত। এমনকি এটাও বলেছে যে ওর সাথে ঝগড়া করে নাকি আমি হারিয়ে গেছি। আমি দীর্ঘশ্বাস ফেললাম। সব গুলিয়ে যাচ্ছে। ভীষণ বাতাস বসে আছে। আকাশের দিকে চেয়ে মনে হলো আবহাওয়ার অবস্থাটা খারাপ হচ্ছে। বোধহয় নিম্নচাপ শুরু হয়েছে। এখনো আসছে না কেন আদ্রিতা? রুটটপ রেস্টুরেন্টের পুরোটা ছোট ছোট বাতি দিয়ে সাজানো। বিকেলের মরিচ হওয়া আলোয় গোল গোল নীল সবুজ সোনালি বলগুলোর দিকে চাইলেই মন ফুরফুরে হয়ে যায়। হালকা একটা মিউজিক বাজছে, কানের জন্য আরামদায়ক। শীত শীত লাগছে। নভেম্বর মাস এখন। বোধহয় আজকালের মধ্যে বৃষ্টি হলে ভালোভাবেই শীত পড়ে যাবে। আদ্রিতা কখন নিঃশব্দে এসে বসেছে বুঝতেই পারিনি। দেখলাম তার চোখ দুটো ফোলা, গায়ে পাতলা একটা চাদর জড়িয়ে এসেছে। সাজগোজ নেই, তবুও সুন্দর লাগছে তাকে। বললাম, কেমন আছো? আদ্রিতা সে কথা জবাব না দিয়ে বলল, মেসেজ পড়েছিলে পুরোটা? আমি ঢোক গেলাম। বাড়ি ফিরেছি গতকাল। আদ্রিতাকে তিনি ফোন করে বলল সে আসেনি। আমাকে আজ সকালে অজগরের মতো লম্বা একখানা মেসেজ পাঠিয়েছে। পড়তে গিয়ে দেখি গালাগালির বিশাল লিস্ট, সাথে লিখেও দিয়েছে। আমি মুখে গালি দিতে পারি না, তাই নেট থেকে ডাউনলোড করে দিলাম। সবগুলো একটা একটা করে পড়বি। আর আজ বিকেল 4:30টায় চন্দ্রমুখী রেস্টুরেন্টে চলে আসবি। গালাগালি পড়িনি, তবে রেস্টুরেন্টে চলে এসেছি। ওর কথার জবাবে বললাম, পড়েছি। মিথ্যে বলবি না। আচ্ছা, এখন বলো কেন আসতে বলেছো? কোথায় গুম হয়েছিলি? সেটা তোমাকে বলার প্রয়োজন মনে করছি না। কথাটা বেশ কড়াসুরেই বললাম। আমার সাথে যে গেম খেলতে পারে তার সাথে মধুসুরে কথা বলার কোনো মানেই হয় না। খেয়াল করলাম আদ্রিতার চোখে পানি চলে এসেছে। অবাকই হলাম একটু। সে অবশ্য দ্রুত সামলে নিয়ে বলল, আমাকে শাস্তি দিতে চেয়েছিলি, ইটস ওকে, কিন্তু বাবা মাকে কেন শাস্তি দিলি? তুই কি সারা জীবন স্টুপিড থেকে যাবি? বুদ্ধি হবে না? সেটা তোমার দেখার বিষয় না আদ্রিতা। আদ্রিতা কড়া গড়ায় বলল, বেশি বড় বড় কথা না। হ্যাঁ, তোমাকে তো বলেছিলাম আমার সাথে যোগাযোগ না রাখতে। তাহলে শুধু শুধু আমার জন্য বাসায় এসে কান্নাকাটি করার মানে কি? আর এসব নাটকই বা করছো কেন? আদ্রিতা আমার হাতে একটা জোরে চিমটি দিল। লাফিয়ে উঠলাম প্রায়। সে চিবিয়ে চিবিয়ে বলল, তোর জন্য আমার পুরো লাইফ এলোমেলো হয়ে গেছে। এখন তুই বলবি যোগাযোগ না রাখতে, আর আমি মেনে নেব? ফাও মনে হয় আমাকে? আমার জন্য তোমার লাইফ এলোমেলো হয়েছে? আলবাত হয়েছে। কিভাবে? আদ্রিতা প্রথমে উত্তেজিত হয়ে কিছু একটা বলতে চাইছিল, হঠাৎ থেমে গেল। অন্যদিকে ফিরে কয়েক সেকেন্ড ঝিম মেরেই চুপ হয়ে রইল। নিজেকে সামলে নিল, কথা গুছিয়ে নিল হয়তো। তারপর আগের তুলনায় খুব শান্ত আর নরম গলায় প্রশ্ন করলো, আচ্ছা মাসুদ, একটা কথা বলো তো, আমার সম্পর্কে তুমি কতটুকু জানো? আমি কি উত্তর দেবো ভেবে পেলাম না। আবার আদ্রিতা আমাকে তুমি করে বলা শুরু করেছে। এবার আর ইমোশনাল হব না। মস্তিষ্ক আমাকে লাল সংকেত দিচ্ছে। বিপদ, সামনে আবার বিপদ। মাসুদ রানা, বাঁচতে চাইলে পালা। আমাকে বেকুবের মতো বসে থাকতে দেখে আদ্রিতা বড় করে একটা নিঃশ্বাস ফেলে বলল, তুমি কোনোদিন দেখেছো আমাকে কারোর সাথে ঝগড়া করতে বা খারাপ ব্যবহার করতে? দেখেছি, আমার সাথেই করো। তুমি বাদে। একটু ভেবে বললাম, না, আদ্রিতা আসলে খুব ভালো একটা মেয়ে। মিষ্টভাষী, বুদ্ধিমতী আর পরোপকারী। আসলে তোমার এটা কেন মনে হয়নি যে আমি তোমার সাথে কেন এত ঝগড়া করছি?
কারণ আমি তোমার পিছু পিছু ঘুরেছিলাম। আদিত্য কথা না বলে দুজনের জন্য কফি অর্ডার দিল। নিজের চাদরের কোণে একটা আলতো সুতো টানতে টানতে বলল, আমার পেছনে এ পর্যন্ত অনেক ছেলেই ঘুরেছে, আমি তাদের সাথেও কোনোদিন ঝগড়া করিনি। শুধু আকিব ভাইকে বলেছি, সে সাইজ করে দিয়েছে। অথচ তোমার নামে আমি আকিব ভাইয়ের কাছে কোনো কথা বলিনি, উল্টো তুমি নিজে তার কাছে গেছো। কেন বলিনি বলতে পারো? তা কখনো ভেবেছো? আমার এসব ভাবতে ইচ্ছে হলো না। মেয়েটা কথা পেছানো শুরু করেছে। বললাম, এত আগের কাহিনী শুনে কি হবে? তুমি প্রশ্ন করেছো আমার জীবন কেন এলোমেলো হয়েছে তোমার জন্য, সেটার জবাব দিতে পুরানো কথা অবশ্যই তুলতে হবে। তাছাড়া তোমাকে বোঝানোর কোনো উপায় তো দেখছি না। তুমি হলো চোখ থাকতেও অন্ত প্রজাতির যোগ্য। অপমান করতে তোমার খুব ভালো লাগে তাই না? আদিত্য আমার হাতে আগের সে জোরে একটা চেপে দিয়ে বলল, গাধা কোথাকার। সাথে আমি অন্ধ বলি? ভালো করে খেয়াল করলেই বুঝতে আমি মোটেও তোমাকে অপমান করি না। যা মনে আসে বলে দেই, রাগ থেকে বলি, অভিমান থেকে বলি, কিন্তু অপমান করতে বলি না। আমি হতভম্ব হয়ে গেলাম। কফি চলে এসেছে। আদিত্য গরম কফিতে ছোট ছোট কয়েকটি চমক দিল। বিকেল শেষে সূর্য অস্ত যাওয়ার পায়তারা করছে। বললাম, সন্দেহ আসছে আদিত্যা, বাসা ফিরবে না? আদিত্য আমার কথা শুনলো বলে মনে হলো না। তার দৃষ্টি সন্ধ্যার শহরের একটা দুটো করে জেগে ওঠা বাতিগুলোর দিকে নিবদ্ধ। অবশেষে আবার মুখ খুলল সে। শুরু থেকেই খেয়াল করেছি, আমার পেছনে যারা ঘোরাফেরা করে তুমি তাদের মতো নও, একটু বোকা টাইপ। তবে ভালো ছেলে। কয়েকটা মেয়েকে ট্রাই করে দেখে, যার সাথে লেগে যাবে তার সাথে প্রেম করব, এমন প্রবণতা নিয়ে তুমি ঘোরো না। অনেক ছেলে ঘুরিয়ে পেঁচিয়ে বন্ধুত্ব করার চেষ্টা করত, হেল্প করত, ফোন নাম্বার চাইতো বা কোথাও থেকে কালেক্ট করে রাত বিরাতে ফোন করত। তুমি কোনোটা করনি, তুমি সোজা এসে বন্ধুত্ব করতে চেয়েছো। আমি যা বলেছি সেটা করার জন্য পাগল হয়ে গেছো। এই জন্যই শুরু থেকে তোমাকে বেশ ভালো লেগে গিয়েছিল। তবে ভালোবাসা অনেক দূরের ব্যাপার ছিল তখনও। তোমার সাথে ঝগড়া করতে খুব মজা লাগতো। ঝগড়া করতে থাকলে তোমার মুখটা দেখার মতো হতো। আমি তাই আরো বেশি করে ঝগড়া করতাম, তোমাকে রাগিয়ে দেওয়ার চেষ্টা করতাম। তুমি রেগে যেতে, কিন্তু কিছু বলতে পারতে না। আমি তারপর তোমার ব্যাপারে খোঁজ নেই, জানতে পারি খামখেয়ালি হলেও তুমি ভালো ছেলে। তাই আমিও খানিকটা স্পেস দিলাম তোমাকে, দেখার জন্য যে কতদূর কি করতে পারো। লাইব্রেরিতে শুধু শুধু বসে যখন আমার দিকে তাকিয়ে থাকতে আমার মোটেও খারাপ লাগতো না, কিন্তু তুমি বড্ড বেশি আনস্মার্ট ছিলে। এই জন্য বলছিলাম পার্সোনালিটি নাই, কোনো গুণ নাই। আর তুমি তাই বলে কবিতা আবৃত্তি করতে উঠে পড়ে লেগে গেলে। আচ্ছা, কে বলেছিল যেটা পারবে না সেটা করতে? আমি ভাবতাম তুমি সুন্দর করে কথা বলা শিখবে, জোর দিয়ে বলবে, আফ্রিতা তোমাকে আমার পছন্দ, কিংবা আমার একটা কথা জবাব সমান কোনো কথা বলে দেবে। তা না, উনি হল ভর্তি লোকের সামনে সোনার তুলি আবৃত্তি করতে লেগে গেলেন। সেদিন মঞ্চে তোমার বিব্রতকর অবস্থা দেখে এত খারাপ লেগেছিল, আমার চোখে পানি চলে এসেছিল জানো। সবাই যখন তোমাকে নিয়ে হাসাহাসি করছিল, আমি চোখের পানি লুকিয়ে ফেলতে হাসার চেষ্টা করছিলাম, আর তুমি ভেবে নিলে আমি তোমাকে বিদ্রুপ করছি। এত বোকা হলে চলবে? এরপর থেকে তুমি আমার সাথে কথা বলাই বন্ধ করে দিল। খুব মিস করেছিলাম তোমাকে, একবার সরি বলার ইচ্ছে হয়েছিল খুব বেশি। তবে বলবো কি করে, তুমি তো আমার সাথে কথাই বলো না। খুব মন খারাপ লাগতো, একসময় মনে হতে লাগলো তোমাকে আমি অনেক বেশি পছন্দ করে ফেলেছি। এখন আর সেটা নষ্ট করা যাবে না। আমি বাধা দিয়ে বললাম, একসঙ্গে এত রূপ দেখালে তো চলবে না। তুমি নিজের মুখে বলেছো আকিব ভাইকে তুমি ভালোবাসো। আদিত্য রেগে গিয়ে বলল, তো আর কি বলবো, তুমি চোখ দেখে মানুষের মনের ভাব বোঝো না, সেটা আমার দোষ। সেদিন পার্কে আমি তোমার জন্য বসেছিলাম, জানতাম তোমাদের বাসা ওইদিকে, তাই গিয়েছিলাম যদি দেখা হয়ে যায়। সৌভাগ্যক্রমে দেখা হয়েও গেল। আমি কি ভীষণ আকুতি নিয়ে তোমাকে দেখেছিলাম। তুমি যখন কাছে চলে এলে আমি তোমাকে প্রাণ ভরে দেখে নিচ্ছিলাম, তখনও বুঝলে না তুমি। হিন্টস দিলাম, তাও বুঝলে না। কোথায় হিন্টস? কোন হিন্টস? আদিত্য দাঁতে দাঁত চেপে বলল, বলেছিলাম তোমার সাথে যা হয়েছে আমার সাথেও তাই হয়েছে, তার মানে তুমি রিজেক্ট হয়েছো। আমিও বুঝাতে চেয়েছিলাম শুরুতে আমি তোমাকে রিজেক্ট করেছি, পরে তুমি আমাকে করেছ, কিন্তু তুমি তাও বোঝোনি। গাধার মতো জিজ্ঞেস করে বসেছিলে কাঁধ থেকে। তখন আমি বলতাম তোমার থেকে। এত রাগ হয়েছিল, কিছু না পেয়ে আকিব ভাইয়ের নাম বলে দিয়েছিলাম, তারপর একটা বানানো কাহিনীও বলেছিলাম। হায় হায়, আমার মুখটা বিরাট হা হয়ে গেল। নারী চৌধুরীতে এত ভয়ানক রকমের রহস্যময়, এদের মনের ভিতর এত এত সুরঙ্গ। আমার মতো মাথা মোটা তো দূরে থাক, সত্যিকারের গল্পে মাছ জানার পক্ষেও সেই সুরঙ্গ পাড়ি দিয়ে মনের আসল খবর জানাটা সম্ভব নয়। আরে আমি কি জ্যোতিষী নাকি যে মুখ দেখে অতীত বর্তমান ভবিষ্যৎ বলে দেব? আদিত্য এবার আমার হাতে তৃতীয় রাম চিমটিটা দিয়ে বলল, আমি
আমি কি বলছি কানে যাচ্ছে? ওহ, শুনছি তো, বলতে থাকো। কি বলবো আর? তোমার তারপরের ব্লাডের কথা। আকিব ভাইয়ের কাছে আমাকে কি পরিমাণে ছোট করেছ তোমার কোনো ধারণা আছে? তবুও যে আমি তোমার সাথে কথা বলি সেটা তোমার ভাগ্য। তুমি আমার সব ফিলিংস নিয়ে জাস্ট ছেলে খেলা করেছ। আমি কি করলাম? তুমি তো তার প্রেমিকের কাছে প্যাচ লাগানোর জন্য আমাকে দিয়ে প্রেমপত্র পাঠালে। সেটা আমার আরেকটা প্ল্যান ছিল। কি প্ল্যান? তার কি করে বলবো? চিঠি তো পাচার করে দিয়েছ আকিব ভাইয়ের হাতে। হঠাৎ আমার মনে পড়ে গেল চিঠিটার একটা ফটোকপি করে আমার মানিব্যাগে রেখে দিয়েছিলাম। সেটা হয়তো এখনো আছে। মানিব্যাগ বের করে পেয়ে গেলাম চিঠিটা। পাস খুলে আদিতার হাতে দিলাম। সে চোখ কপালে তুলে বলল, ব্যাঙের সত্যি। আমার এই প্রথমবার মনে হলো আদিতা আমাকে অপমান করছে না, যা বলছে মজা করে বলছে। কথাটা মনে হতে অদ্ভুত ভালো লাগে, ছেয়ে গেল মন। আদিতার এতক্ষণে কথাগুলো যেমন অনিশ্চিত লাগছিল, ওকে ঠিক বিশ্বাসই হচ্ছিল না। হুট করে বিশ্বাস হয়ে গেল। অনেকদিনের জমাট মনের কোণে বরফ হয়ে যেতে লাগলো হু হু করে। তুমুল স্রোত বইতে থাকলো মনের নদীতে। এত ভালো বোধ হয় কোনোদিনও লাগেনি। আদিতা ভুরু কুসকে বলল, কি ভাবো? কিছু না। চিঠিটা পড়ো। আগে একবার পড়েছিলাম, এখন আবার পড়লাম। প্রিয় মাকসুদা, তুমি এত বোকা কেন? আমি যে তোমাকে ভালোবাসি সেটা বুঝতে কি খুব কষ্ট হয়, নাকি বুঝেও না বোঝার ফান করো? তোমার সাথে প্রথম দেখার দিন থেকে তোমার প্রতি ভালো লাগা জন্মাচ্ছে। প্রতিদিন সেই ভালো লাগার গাছ বড় হয়েছে। আমি পানি দিয়েছি, সার দিয়েছি তাতে। মাঝখানে এতদিনের দূরত্ব সেই গাছটাকে ফুট করে অনেকখানি বড় করে দিয়েছে। ভালো লাগার গাছটা পরিণত হয়েছে ভালোবাসায়। তুমি আমাকে হয়তো প্রেম নিবেদন করবে না। আমার প্রতি কত রাগ তোমার, কি আর করার, আমিই করলাম। ভালোবাসি তোমাকে, সরাসরি বলতে পারবো না বলি এত আজব পদ্ধতিতে বললাম। জবাব দিও, অপেক্ষায় থাকবো। ইতি আফরাত। চিঠিটা প্রথমবার পড়ে মনে হয়েছিল আদিতা প্রেমিক প্রেমিকার মাঝে ঝামেলা বাঁধাতে এটা করেছে, কিন্তু এখন মনে হচ্ছে চিঠিটা সে আমাকেই লেগেছে। মাকসুদা মানে মাসুদ, আর আফরাত মানে আদ্রিতা। এত বড় কুলু দেখেও যে আসল ঘটনা না বুঝে, তার নাম গোয়েন্দার নামে রাখার যোগ্যই না। আমি ভয় পেয়ে আদিতার দিকে তাকালাম। সে নিষ্পির দৃষ্টিতে চেয়ে আছে, সমত এই কেলেঙ্কারির ধকল আগেই পুরো সামলে নিয়েছে। আমি বললাম, কিন্তু আমি তখন অত কিছু মোটেও ভাবিনি। আর তুমি চিঠি দেবার এত মারাত্মক রকমের অভিনব কৌশল বের করবে, আমি কি সেটা ভাবতে পেরেছিলাম? আদিতা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার সহজ সরল কিছু করতে ভালো লাগে না। আমি অবশ্য তোমাকে পথ দেখার তোমার পেছন পেছন নিচে নামছিলাম। তুমি যদি চিঠিটা খুলে না পড়তে তাহলে আমি ডেকে বলতাম নিচে পড়ে তারপর দিতে। যখন নিচে পড়লে তখন কি ভালো লাগছিল ভাবছিলাম, তখনই আমার কাছে চলে আসবে। লজ্জাও লাগছিল, তাই সাদে চলে গিয়েছিলাম। এর মধ্যে তুমি কি করলে? চিঠির বদলে সাদা কাগজ ওই মেয়ের হাতে দিয়ে সোজা চলে গেলে আকিব ভাইয়ের কাছে। সে বেচারা কিছু জানতোও না। আমি কাঁচামাচু হয়ে বললাম, আকিব ভাই পরে কি করেছিল? সেটা তোমার না জানলেও চলবে। কি পরিমাণে টিস করেছে আমাকে ভাবতেও পারবে না। শেষ পর্যন্ত তাকে একটা গার্লফ্রেন্ড খুঁজে দিয়ে শান্ত করতে হয়েছে। তার মানে ওই মেয়েটা ওনার গার্লফ্রেন্ড ছিল না? না, তাহলে কে ছিল? আমি কি জানি। আমি মিনিট দুই চোখ বন্ধ করে পুরো বিষয়টা ভাবার চেষ্টা করলাম। মাথা ফাঁকা লাগছে, পেটটাও। ভাবলাম কিছু অর্ডার করি। আদিতাকে জিজ্ঞেস করতেই বলল, একদম না, শুধু কফি অর্ডার করো, দুজনের জন্য। কিছু খাওয়া যাবে না এখন। কেন, ক্ষুধা লেগেছে তো? লাগুক। আমি দুটো কফি অর্ডার করলাম। আদিতা বলল, তারপর তুমি বলবে। কি বলবো? চুল ফেলে দিয়েছিলে কেন? অনেক রাগ লাগছিল। আদিতা মুখ বোধা করে বলল, তুমি জানো তোমার চুলগুলো আমার কত পছন্দ। সেদিনের পর ভেবেছিলাম তোমার সাথে কথাই বলবো না, কিন্তু তোমার চুল নেই দেখে কি যে রাগ লাগলো। ভেবেছিলাম সব বলে দেবো, তাই বলেছিলাম বিকেলে দেখা করতে, কিন্তু তুমি তা করবে কেন? উল্টো আমাকে আজে বাজে কথা বলে উঠে গেলে। তার উপর সেদিন মেয়েটাকে ফুলও দিলে। ইচ্ছে করছিল তোমার পেটটা ফুটো করে দিতে। হিংসে হচ্ছিল তো কি হবে না? বলে লজ্জা পেয়ে অন্যদিকে ফেললো। ওর গাল দুটো টুকটুকে লাল হয়ে গেছে। খুব ইচ্ছে হলো ওর একটা হাত ধরতে। আলতো করে ধরে ফেললাম, আর সাথে সাথে চতুর্থ সিমটি খেয়ে হাত ছড়িয়ে নিলাম। তারপর কক্সবাজার ট্যুরে লিস্টে তোমার নাম দেখে আমিও রাজি হয়ে গেলাম। বাসে আমার পাশে বসতে চাইলে না দেখে ভীষণ রাগ হচ্ছিল, তাই সবটুকু বিরিয়ানি একা খেয়ে নিয়েছিলাম। পরে অবশ্য খুব রাগ লেগেছে। তুমি আমার জন্য কক্সবাজারে গিয়েছিলে? সত্যি? হুম। তাহলে সেদিন নাটক করেছিলে কেন? কোন নাটক? প্রেমিক প্রেমিকা হওয়া নাটক। আদিতে এবার দারুণ লেগে গেল। নাকের পাটা ফুলে গেল, মুখ লাল হয়ে গেল, আর বলল, সেদিন আমি সব বলে দিতাম, সব। তোমাকে প্রপোজ করতাম সত্যি সত্যি।
আমি আর থাকতে পারছিলাম না, কিন্তু তুমি তো কোনো আগ্রহই দেখালে না, একটাবার জিজ্ঞেসও করলে না আমার মনের কথা, শুধু পাশে পাশে ঘুরলে। এমন নিষ্পৃহ একটা মানুষকে কেউ এমন করে প্রপোজ করতে পারে? সব বলতে গিয়েও বলিনি, রাগ হচ্ছিল বলে তোমাকেও জ্বালাতে বলে এসেছিলাম, নাটক করেছি, আসলে সব সত্যি ছিল। আমার মাথায় এবার আক্ষরিত অর্থে বন বন করে ঘুরতে শুরু করলো। আমি চোখে ঝাপসা দেখতে শুরু করলাম। মনে মনে বললাম, আল্লাহ, এ কোন গোলক ধাঁধায় আমায় ফেললে তুমি, উদ্ধার করো এবার। আজ তার হাতের স্পর্শ পেয়ে ছিটকে হাত সরিয়ে নিলাম। সে রাগী গলায় বলল, হাত সরালে কেন? চিম্বি দিতে যাচ্ছিল তো। আমি হাত ধরতে চেয়েছিলাম। আমি ভয়ে ভয়ে হাত বাড়িয়ে দিলাম। আদিত্য ধরল না, মুখ ফিরে বসে রইল। ওর গল্প শেষ। এরপর যা করার আমি করেছি। ও সেদিন হোটেলে বসে সারাদিন কেঁদেছিল। আমি ওর উপর অপমান করে রেখে এসেছি। তারপর নিরুদ্দেশ হয়ে গেছি। কি আজব আমি! আসলে আমি আজব নাকি আদ্রিতা? ওর গল্প শুনলে লোকে পাপে ও আমার পিছনে ঘুরেছিল, আমি পাত্তা দিইনি। এদিকে আমার দিক থেকে ভাবলে আমি ওর পিছনে ঘুরেছি, ও বারবার ফিরিয়ে দিয়েছে। এ প্রেম জটিল থেকে জটিলতাই হচ্ছে। আমি মাথা ঘোরা কমানোর জন্য টেবিলটা শক্ত করে ধরে বসে রইলাম। সামনের মেয়ের মনস্তর বোঝা আমার পক্ষে সম্ভব না। এদিকে মনে হচ্ছে ওর সাথে বাকিটা জীবন কাটাতে হবে। ভাবনাটা যে ভেতরে ভেতরে ভীষণ আনন্দ দিচ্ছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। দীর্ঘস্থায়ী কফি শেষ করলাম আমরা। আদিত্য এবার গলা থেকে চাদর আর কানের পাশ থেকে চুল সরিয়ে দিল। দেখলাম আমার দেয়া সেই মুক্তোর সেটটা পরে এসেছে। কি সুন্দর লাগছে ওকে। আমাকে তাকিয়ে থাকতে দেখে ও লজ্জা পেয়ে মুখটা ঘুরিয়ে নিল। ও যে একটা মোটা সোটা ব্যাগ নিয়ে এসেছে সেটাও খেয়াল করিনি এতক্ষণ। ব্যাগ থেকে একটা বড় বক্স বের করে মুখ খুলল। দেখি বিরিয়ানি। বলল, খাও এটা, সেদিন দেইনি বলে এই কয়দিন কিছু মুখে তুলতে পারছিলাম না, পুরোটা খাও তো, তারপর শান্তি পাবো। আমি খুশিতে বাক্যার হয়ে গেলাম। সুস্বাদু চেহারার বিরিয়ানি সামনে নিয়ে কি বা বলবো। প্রথম লোকমাটা নিয়ে আদিত্যের মুখের সামনে ধরলাম। সে কঠিন গলায় বলল, ঢং করলে খুব খারাপ হয়ে যাবে, আমি মোটেও ন্যাকা মেয়ে না, আমার সাথে প্রেম করলে এসব চলবে না। আমি কথা না বলে খেতে লাগলাম। খুব মজা হয়েছে। খাওয়ার শেষে তৃপ্তির ঢেকুর তুলে বললাম, আন্টিকে বলে দিও রান্না ভালো হয়েছে। কোন আন্টি? আরে তোমার মা। এখন তো আর মা ডাকা যাবে না, তাই আন্টি ডাকলাম। আদিত্যা রুদ্রমূর্তি হয়ে বলল, ফাজিল কোথাকার, বিরিয়ানি কষ্ট করে রান্না করলাম আমি, আর সে প্রশংসা করে আমার মায়ের। তুমি সত্যি? তুমিও তো ভালো বিরিয়ানি রাখতে পারো। তুমি তো দেখি সর্বগুণ সম্পন্ন। তোমাকে বাধাই করে রাখতে হবে আমার। আদিত্যা মুখ ভেঙচি দিয়ে। ফিরে আসার সময় আদিত্যা আমার হাত ধরে নিচে নামলো। ওকে আমি বাড়ি পৌঁছে দিলাম। বাড়ির ভিতরে ঢোকার আগে নিচু স্বরে বলল, তোমার চোখ দুটো খুব সুন্দর জানো। তারপর 4 বছর পর গোসল করে সবাই বের হয়েছি। আদিত্যা কোথা থেকে এসে আমার উপর চাপে পড়লো। সর্বশক্তি দিয়ে ধাক্কা দিল একটা। ভাগ্যিস মেঝেতে পড়লাম না। খাটার সোফার মাঝামাঝি পড়ে কোমরে খানিক চোট পেলাম। কোমর ডলতে ডলতে বললাম, কি হলো আবার? আদিত্যা আমার চোখের সামনে কাগজ নাচে বলল, এটা কি, কে দিয়েছে শুনি? কাগজ হাতে নিয়ে দেখি সেই জোনাকির প্রেমপত্রটা। আদিত্যের কাছে জোনাকির চ্যাপ্টার পুরোপুরি লুকিয়ে রেখেছিলাম। জানলে কি হবে ঠিক নেই। এখন এই চিঠি কোথা থেকে পেয়ে গেল? ঢোক গেলে বললাম, এটা তো একটা মেয়ে, মানে আমি ওকে পছন্দ করতাম না, ওই আমার পেছনে পেছনে। আসলে তাই বুঝি এত যত্ন করে চিঠি রেখে দেওয়া? না, সেজন্য না। আসলে কি? তেমন কিছু না। ওই যে আদিত্য আমার জবানদিহির অপেক্ষা না করে আমার জীবনের প্রথম প্রেমপত্রটা কুচি কুচি করে ছিঁড়ে জানালা দিয়ে ফেলে দিল। তখনই মনে পড়লো আমার জীবনের প্রথম প্রেমপত্র তো এটা না। আদিত্যা যেটা দিয়েছিল সেটা, যার আসল কপি আমি দিয়ে এসেছি কবি আকিব ভাইকে। ইচ্ছে করলো নিজে নিজেকে আরেকটা ধাক্কা দিয়ে নিচে ফেলে দিই। আমার জটিল প্রেম এখনো জটিলই আছে। আদিত্যা নামক ধাঁধার বইয়ের 1% আমি সমাধান করতে পারিনি। কষ্টও কম না জীবনে। বিয়ের পর থেকে একটা না একটা ঝামেলা লেগে আছে, তবু জীবনটা খুব খারাপ মনে হয় না। কষ্টের মোড়কে ঢাকা জীবনটা আমার ভিতরে ভিতরে সুখে ভরা। বাইরে যাই করি না কেন, আমরা যে একে অপরকে কত গভীরভাবে ভালোবাসি তা শুধু আমরাই উপলব্ধি করতে পারি, মুখে বলার প্রয়োজনই মনে করি না। তো বন্ধুরা, কেমন লাগলো এই জটিল প্রেমের গল্প? অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী গল্পে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।